আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন ওয়া আছেন? আলাইকুম আসসালাম। আমি যে আপনাকে আমার নিস্টার দুটা কিওয়ার্ড রিসার্চ করে পাঠাইছিলাম মাত্রই, দেরি হয়ে গেছে। না, কিন্তু কেজিআর যেটা দিয়েছেন কেজিআর বুঝতে পারেন নাই তো মনে হয়, এই জন্য ওটা হয়নি আর কি আপনার বাছাই করাটা। কেজিআরটা হয়নি? না, কেজিআর এর রেজাল্ট হলো গা আপনি 0.25 এর নিচে আসতে হবে। হ্যাঁ, এটা আমরা দেখব ক্লাসের ওইটা শেষে। মানে কেজিআর এ আসে হয়নি, মানে কেজিআর এ মেলে না, বাট অন্যান্য যে ইয়াগুলো ছিল। হ্যাঁ কেজিআর এ ভাগ করতে হবে, কারে দিয়ে কারে ভাগ করতে হবে? সার্চ ভলিউম দিয়ে অল ইন টাইটেল, হ্যাঁ, আপনি সেটা আমরা আজকে ক্লাসে অল ইন টাইটেল দিয়ে সার্চ ভলিউম কোনটা? না ওইটা অল স্যার ইন আমি বলছি কি, অল ইন আপনি যেটা টাইটেল বোঝানোর উপরে চেষ্টা। থাকবে, অল ইন টাইটেল উপরে থাকবে, নিচে কেজিআর সার্চ ভলিউমটা থাকবে। আচ্ছা, এটা কথা। না, বলছি কি আমার হয়তো আপনার ওই কেজিআর হয়তো মেলে নাই, কিন্তু আমার বোঝাটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বোঝা ঠিক আছে। এটা আচ্ছা, হয়তো হয় না, বোঝা ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমার কথা হচ্ছে আপনি যত ডেলিভারি আমাদেরকে দিয়েছেন সেটা আমি আপনাকে হ্যাঁ বোঝা ওটা, দিতে পারছি কিনা। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে। আপনার ওটা ওই ঠিক আছে, হ্যাঁ দরকার আমি প্রয়োজন বোধ কি আরো রিসার্চ করবো, যে ওটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না আরো করবো। না ফর্মুলা ঠিক আছে, এক্সাক্ট ঠিক ঠিক আছে। আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। মেহেদি ভাই। আমি আমি দুইটা ক্লাস করলাম আজকে, এটা নিয়ে আর কি। আচ্ছা আজকে তো শুরু হয়নি এখনো। আচ্ছা। আমি একটা ক্লাস করেছিলাম, তো কেজিআর নিয়ে কথাবার্তা চলতেছে। তো আমার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কেজিআর কি যে কোনো ভলিউম নেওয়া যাবে নাকি সর্বোচ্চ 250 ভলিউম নিতে হয়? এদের কোনো না, টার্ম এন্ড কন্ডিশন আছে নাকি? কেজিআর এর কোনো সার্চ পরিমাণের কোনো কন্ডিশন নেই, ওদের কন্ডিশন একটাই, যে 0.25 এর নিচে থাকা। স্যার আমি একটু কথা বলতে চাই। এখন সার্চ ভলিউম যদি এখন 20 থাকে, আর আমরা তো 20 নিব না, আসলে 20 নিয়ে আমি কি করব? না, এখানে কেজিআর এর যে গোল্ডেন রেশিও, সেখানে হ্যাঁ, একটা কথা শুনছিলাম যে 250, সর্বোচ্চ 250 হতে হবে সর্বোচ্চ, ভলিউমটা। না সর্বোচ্চ এটা 200। এখন জি। যদি আপনার কোনো কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আমি 1000 সার্চ ভলিউম, 700 সার্চ ভলিউম আছে, অল ইন টাইটেলে মোটামুটি আছে যেটা 0.25 এরও আরো নিচে আসে, সেক্ষেত্রে আমার বাধাটা কোথায়? না, সেটাই তো আমার প্রশ্ন, তো সেটাই যে আমার 0.25 যদি হয়, সেটা যে কোনো ভাবে হোক, কারণ সার্চ ভলিউম বেশি হলে তো কোনো সমস্যা তার কথা না, না না, কেজিআর তাই এর, না? এটা কেজিআর এর যিনি আবিষ্কারক ডক কুনিংটন, উনি যেটা একই মেথড, উনি মূল মেথড বোঝানোর চেষ্টা করছেন। যদি এটার মধ্যে এটা হয় আর 0.25 এর নিচে হয়, তাহলে এটা অটোমেটিক্যালি উঠবেই। সব ক্ষেত্রে যে করবে জিনিসটা এমন না। আর কেন করে না, কারণ এর মধ্যে যেটা আমি 0.25 এর নিচে আছে, কিন্তু আমি যদি আবার একটু অন্যভাবে রিসার্চ করে, অন্য প্যারামিটার ইউজ করে রিসার্চ করতে যাই, তখন দেখা যায় ওটার সাথে অনেক কম্পিটিটর আছে, হার্ড কম্পিটিটর আছে, তখন কিন্তু আমি এটা র্যাঙ্ক করতে পারবো না। আমি সাউন্ড অফ করে আমরা ক্লাসটা শুরু করে ক্লাসের শেষে আমরা ডিসকাস করবো সব ইস্যু নিয়ে। প্লিজ, হ্যাঁ, স্যার, আমি স্যার একটু ক্লাস শুরুর আগে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। আমরা যারা হয়তো এই লাইনে মনে করেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং নতুন, হুম আমরা ওয়েবসাইট শব্দটা অনেকে শুনছি হুম আমরা, কিন্তু এইটার যে একটা ব্যাপকতা, ওয়েবসাইট জিনিসটা আসলে কি, এর ভিতরের যে একটা ব্যাপকতা, হুম হুম হুম। এই বিষয়টা নিয়ে যদি আপনার একটা বেসিক ধারণা দেওয়া যায়, তো কোনটার উপরে? তাহলে আপনার এই যে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা, এটা মানে আরো একটু ইজি হইতো আমাদের কাছে। আমার আমি যেটা মনে হয়েছে কাজ কিওয়ার্ড রিসার্চের 3টা ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, আশা করি বোঝার কথা। আর মনোযোগ দিয়ে যদি ভিডিও না দেখে, সে বুঝবে না কোনোদিনও। আমি মনে করি যারা বোঝে না তারা ভিডিওটা দেখেনি কোনোভাবে ঠিক মতো। না না স্যার, আমরা তো কিওয়ার্ড রিসার্চটা বুঝেছি, হুম আমরা কিওয়ার্ড রিসার্চটা বুঝেছি, আপনি যতটুকু বুঝেছেন ততটুকু বুঝেছি, কিন্তু যখন আমরা যে একটা ওয়েবসাইটে যখন ঢুকতেছি, মানে আমি হয়তো বোঝাতে পারতেছি না আপনাকে আমার বিষয়টা। যখন একটা ওয়েবসাইটে আমরা ঢুকতেছি, ওয়েবসাইটে ঢোকার পরে ওইখানকার যে ইনফরমেশন, হুম। এখানকার যে ইনফরমেশন, ওই ইনফরমেশন আমাদের তো একটা ওয়েবসাইট হবে, তাই না? হবে। একটা ওয়েবসাইট আমাদের হবে, তো ওর সঙ্গে আমাদের যে কম্পিটিশনটা বোঝার জন্য ওয়েবসাইট সম্পর্কে একটু যদি ব্যাপক ধারণা দেওয়া যেত, আমরা ক্লাস, তাহলে আমরা যদি একটার পর একটা কন্টিনিউ করবো না, যখন কন্টেন্ট আসবে তখন যেগুলো এখন বলতেছেন আমাদের সামনে আসতেছে ক্লাসের মধ্যে, আমরা কন্টেন্ট যখন, আশা করি কন্টেন্টের 2টা পার্ট, আজকে প্রথমবার 2টা পার্ট, আগামী কালকে সেকেন্ড পার্ট আছে, শেষ হয়ে গেলে তখন নিশ কিওয়ার্ড এবং সাইটের ভিতর ঢুকে তাদের কম্পিটিটর কারা, তারা কিভাবে কিওয়ার্ড নিয়ে কাজ করে, সব আমরা বোঝা শেষ হয়ে যাবে আশা করছি। এই প্রশ্নের অ্যান্সারটা আপনি আগামীকাল আর আজকের ক্লাসটা পেয়ে যাবেন অটোমেটিক্যালি। আপনি কি বুঝছেন, বুঝে গেছি। হুম।
আমাদের কিওয়াস যে চিন্তাটা করছেন এখন ওই কিওয়াসটা যায়নি। আজকে আমরা সাইটের ভিতর ঢুকে কিওয়ার্ড গুলো বের করবো, যেহেতু কন্টেন্ট নিয়ে এখন কাজ করব। কিওয়ার্ড ধরেন যে যতটুকু বুঝছেন একটা তো একটা কিওয়ার্ড মানে কোনো না কোনো ভাবে হয় কেজিআর হিসাবে ঠিক আছে, অথবা লং টেইল নিয়ে কাজ করবেন যে বা লং কম্পিটিটিভ পেয়েছেন, সব পেয়ে গেছেন ধরেন সবার কাছে আছে। এখন নেক্সট আমাদের কি করতে হবে, ওইটা দিয়ে তো আমাদের কন্টেন্টকে সাজাইতে হবে। কন্টেন্টকে সাজাইতে গেলে যাদের সাথে আমি আমার কন্টেন্টের কম্পিটিটর হিসেবে আমি আমার কন্টেন্টকে দাঁড় করাবো, 3000 হোক 2000 হোক, আমাদের কম্পিটিটর কারা আছে তাদেরকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে, তাদের কি আছে না আছে, আর আমার কি থাকা জরুরি বা আমার কি করতে হবে, আমার কিওয়ার্ডটা নিয়ে কোথায় কোথায় কি করতে হবে, তাহলে আমি ওদের সে র্যাঙ্ক করে আমারটাকে আগে নিয়ে আসতে পারবো। এটা কন্টেন্ট ক্লাসে আজকে এবং আগামীকালকে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। ওদের কম্পিউটার আমরা ঢুকবো আজকে, তারপরে প্রশ্ন থাকলে আমরা পরে এটা আনসার ক্লাসের শেষে দিব, অথবা আজকের কালকে ক্লাসের শেষেও যদি থেকে যায় আমরা তো এর বাইরেও কথাবার্তা বলবো, কোনো অসুবিধা নেই। আমি মূল ক্লাস শুরু করে দিই না? শুরু জি করেন ভাই, প্লিজ। একটা কাজ করতে পারেন, আমাদের যে কয়টা ভিডিও দিচ্ছেন ওটার উপরে কিছু কোশ্চেন যদি তৈরি করেন আমাদের জন্য, তাহলে আমরা কে কতটুকু বুঝছি না তাহলে ওটা। আরেকটা হইতে পারে যে এ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে মানে আপনাদের সবার সম্মিলিত প্রশ্ন যদি সবাই এক গ্রুপের মধ্যে রাখেন, সেইটার অ্যান্সার করে আমি একটা ভিডিও তৈরি করতে পারি। অথবা এরকম হইতে পারে আচ্ছা, আপনারা, অথবা এরকম হইতে পারে যে আপনাদের সবার প্রশ্ন নিয়ে একটা সেশন করা যেতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ক্লাসের বাইরে। সেখানে সবার আমার একটা প্রশ্নগুলো ঠিক সেটা জি সবার স্যার, এটা করলে ভালো হয়। কোশ্চেনে স্যার এই ক্লাসটা আগামীকালকে করেন স্যার, শুক্রবার আছে স্যার, আধা ঘন্টার জন্য করতে পারেন। তাহলে আমরা স্যার আগামীকাল অনেকেরই প্রশ্ন আছে স্যার, অনেকে সলভ করতে পারতেছে। তাহলে আমরা আগামীকালকে ধরেন আমাদের 9টা থেকে ক্লাস আছে, তো তার হয়তো তাই 8:30 থেকে শুরু করি, আধা ঘন্টা আগে থেকে শুরু করি। আধা ঘন্টা মনে হয় স্যার হবে না, একটু টাইম বাড়ালে একটু সময় লাগবে। তাহলে আমরা স্যার 8টার দিকে শুরু করেন স্যার, যাদের কোশ্চেন আছে তারা আগে আসবে, আর যাদের কোশ্চেন নাই তারা একদম সরাসরি ক্লাসে ঢুকবে 9টা বাজে, এরকম করেন। হ্যাঁ হতে পারে। তবে আপনারা সবাই যেটাই করুন ঠিক আছে, আমি কাল শুক্রবার করতে পারবো, 8টা থেকে আমার কোনো প্রবলেম হবে না। আপনারা সবাই তাই প্রশ্নগুলো রেডি রাখেন, গ্রুপে আমি পোস্ট দিয়ে দিব, যাদের প্রশ্ন থাকে সবাই একত্রে লিখে রাখবেন। আগামীকালকে 8টা থেকে 9টা পর্যন্ত কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন আছে, এরপর আমাদের ক্লাস হবে। ভাইয়া ছোট্ট একটা প্রশ্ন ছিল, ছোট্ট। হ্যাঁ জি বলেন। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমি ওই যে কেজিআর নিয়ে একটু প্রবলেম আছি। সার্চ ভলিউমটা মনে করেন আমি সার্চ ভলিউম হচ্ছে মনে করেন 1300, তাহলে বা অল ইন টাইটেলে যা পাওয়া যায় তাই দিব, এই তো? হ্যাঁ, এখন তাতে কি রেজাল্ট দাঁড়াবে? মানে তাতে কি কোনটা যেটা আসবে সেটাই তো কেজিআর? হ্যাঁ এক্স্যাক্টলি। মানে আগে আমি দেব সার্চ ভলিউম ভাগ, তারপর দেব অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা আগে দিতে হবে আপনাকে, দেন সার্চ ভলিউম। আচ্ছা, অল ইন টাইটেলটা আগে দিতে হবে, তারপরে সার্চ ভলিউম জি ভাগ সার্চ ভলিউম দিয়ে দেখুন হয়ে যাবে। আমরা তাহলে এখানে 3.51 আসছে, তাহলে এটা কি বুঝবো আমি? 3.51 হবে না, আমাকে 0.25 এর নিচে আসতে হবে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাসে শুরুকে পড়ি। আমাদের আজকে ক্লাসের প্রথম ইয়েতে যাই। আজকে আমাদের নিচ সাইট কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখন আমাদের নিচ সাইট আমরা যেগুলো সবাই করতেছি অ্যাফিলিয়েট হিসেবে, আমাদের এটাকে বলা হয় নিচ সাইট, নিচ বেস। আর একটা আছে ব্লগ সাইট। সাধারণত এই অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে বা আপনার ডিজিটাল ইন্ডাস্ট্রি দুইটাই মানুষ কমন জানে, একটা ব্লগ সাইট নিয়ে কাজ করা, একটা নিচ সাইট বা অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করা। তাই আমরা যেগুলো কাজ করি এটা অ্যাফিলিয়েট সাইট আর যে নিচ সাইট। এখন এই নিচ সাইটের মধ্যে আমাদের সবারই নিশ অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে ধরে নিলাম, এবং আমাদের কিওয়ার্ডও আছে 2টা 4টা 5টা করে কিওয়ার্ড আছে। আমাদের যেগুলো প্যারামিটার ইউজ করে কিওয়ার্ড নেওয়ার কথা সেগুলো সব নেওয়া আছে। এখন আমাদের সামনে কন্টেন্ট রেডি করতে হবে। সে কন্টেন্ট রেডি করতে গেলে আমাদের কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজিগুলো কি। এটা আমরা 2টা পার্টে শেষ করবো। আজকে প্রথম পার্টে আমরা শেষ করব এই 4টা বিষয় নিয়ে, যে 4টা আমাদের মাথায় রেখেই আমাদের কন্টেন্টের হয় নিজেও যদি লিখতে যাই এই 4টা কন্টেন্ট আমাদের স্ট্র্যাটেজি সামনে রাখতে হবে। আর যদি কাউকে রাইটার দিয়ে হায়ার করে রেখাই, সেইটা ধরে লিখতে পারছে কিনা আমরা এটা সহজে বুঝতে পারবো। সে যদি আমার লেখাটা যখন জমা দিবে আমার কাছে, আমি যখন রিভিউ করব, তখন এগুলো আমাকে দেখে নিতে হবে যে ঠিকঠাক মতো সে ধরতে পারছে কিনা, অথবা আমাকে এইভাবে দিতে পারছে কিনা। যদি আপনি না বুঝে নিতে পারেন তাহলে আলটিমেটলি আপনি টাকা খরচ করলেই হবে, কিন্তু আপনি ওটাকে এটা ন্যূনতম যদি এটা কন্টেন্ট স্ট্র্যাটেজির এই পার্টগুলো না বোঝেন তাহলে আলটিমেটলি টাকা দিয়ে লেখানোর পরেও আপনি ফাইনালি কোনো গেইন করতে পারবেন না। কারণ একটা রাইটার লিখে দেওয়া পর্যন্ত শেষ, তারপর যখন ওটাতে আপনি সাইটে পোস্ট দিতে যাবেন সে তো আর নিজে পোস্ট দিবে না, আপনাকেই পোস্ট আপনাকে দিতে হবে। সেখানে এসিও অপটিমাইজ করতে গেলে কি টার্মগুলো আপনি জানতে হবে, সেগুলো কিন্তু এই আজকের এবং আগামীকালকের ক্লাস থেকে সব জানিয়ে পড়বেন। না বুঝে প্রশ্ন করবেন, কিন্তু জানতে হবে আপনাকে, অন্তত আপনি নিজে না লিখেও জানতে হবে।
এটার আজকে চারটা কি কি থাকবে, যে একটা এসইও ফ্রেন্ডলি রিসার্চ কন্টেন্ট স্টাইল চারটা মেইন থিং থাকে। চারটার মধ্যে কি কি, কিওয়ার্ড প্ল্যানিং কি, কিওয়ার্ড প্ল্যানিংটা কিভাবে করতে হয়। নাম্বার 2 কন্টেন্ট ক্রিয়েশন, কিওয়ার্ড আমাদের যদি ফাইন্ড আউট হয়ে যায় তখন আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে যাব। কন্টেন্ট ক্রিয়েশন করার পরে আমাদের কি করতে হবে, ক্রিয়েট করা শেষ, প্ল্যানিং করা শেষ, কন্টেন্ট ক্রিয়েট 1000-3000 ওয়ার্ড আমাদের লেখা শেষ। এখন ওটাকে কি করতে হবে, কন্টেন্ট এসইও অপটিমাইজ করতে হবে। লেখার পরে এটাকে এসইও অপটিমাইজ মতো লেখা হয়েছে কিনা সেটা অ্যাডজাস্ট করতে হবে। দেন কন্টেন্টকে প্রমোশন আর মার্কেটিং এ যেতে হবে। এখন লেখাও শেষ, সাইটের মধ্যেও পোস্ট করা শেষ, এখন প্রমোট করতে হবে। না হলে এটা দিয়ে আমি কি করব, আমার সাইটে তো এটা প্রমোট করার মাধ্যমেই তো আমার সাইটে ভিজিটর আসবে, দেন আলটিমেটলি আমি এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করব। তাহলে সেটার একটু ডিপে আমরা এখন ঢুকি। এখন প্রথমে প্রত্যেকটার আবার বিস্তারিত আছে। এখন কিওয়ার্ড প্ল্যানিং যে প্রথম টার্ম আছে, কিওয়ার্ড প্ল্যানিং এর মধ্যে এই প্রথমে যেগুলো আছে এগুলো আমি ডিটেইলস আবার এখন বলি। প্রথমে বোঝা দরকার মেইন টাইপ অফ কিওয়ার্ড। এখানে আমরা বুঝবো কন্টেন্টের ক্ষেত্রে এখানে দুইটা কিওয়ার্ড, প্রত্যেকটা কন্টেন্ট যদি 1000 হোক আর 500 ওয়ার্ড হোক আর 5000 ওয়ার্ড হোক, দুইটা টার্ম মাথায় নিয়ে কাজ করতে হবে। একটা হলো প্রাইমারি কিওয়ার্ড, মাথায় রাখতে হবে যে আমার এই টোটাল 1000 ওয়ার্ডের মধ্যে কন্টেন্টের মধ্যে আমার কি প্রাইমারি ওয়ার্ড, আমি কি নিয়েছি এটাকে। এবং সেকেন্ডারি কি কি, সেকেন্ডারি অথবা এটাকে এভিএসআই বলতে পারেন, যে আমরা এই আমাকে প্রাইমারিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি কি কি এইগুলো ইউজ করতেছি আমার পুরো কন্টেন্টের মধ্যে, এটা আমাকে এনশিওর হতে হবে এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমি এক্সাম্পল এখানে দেওয়া আছে। ধরেন প্রাইমারি কিওয়ার্ড আপনি একটা কন্টেন্টের জন্য আর্টিকেলের জন্য ঠিক করেছেন বেস্ট জুস মেকার। এখন বেস্ট জুস মেকার যদি প্রাইমারি হয় তাহলে আপনাকে শ্যাম্পু ধরেন নিচে আরো কয়েকটা সেকেন্ডারি এরকম থাকবে। বেস্ট জুস মেকার রিভিউ শব্দটা, বেস্ট জুস মেকার ইন 2021 থাকতে পারে, বেস্ট জুস মেকার ইজি ক্লিন হতে পারে। এরকম সবকিছু মিলাইজিলে আপনাকে ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি এগুলো ইউজ করছেন আপনার কন্টেন্টের মধ্যে। যেহেতু এই দুইটা টাইপের মেইন একটা কন্টেন্টের ক্ষেত্রে ফোকাস করা হয়, তাহলে আপনি এই দুইটা অবশ্যই কভার করবেন, ছোট বড়, যাতে আপনার প্রাইমের সাথে এভিএসআই গুলোকে সাপোর্টিং হিসেবে ব্যবহার করতে পারেন। সেখানে হেডিং ওয়ান না হেডিং টুতে করবো না ইন্ট্রোতে করবো, এটা আমরা আগামীকালকে প্র্যাকটিক্যাল যখন একটা কন্টেন্ট দাঁড় করাতে যাবো তখন এটা দেখবো। আজকে শুধু আমরা ধারণা আছে প্রথম পার্টে, তাই আমরা প্রাইমারি কিওয়ার্ডকে মাথায় নিব, দেন আমরা সেকেন্ডারি কিওয়ার্ড যতগুলো আছে, এরকম তো তিনটা না আর অনেকগুলো থাকবে, 4টা 5টা 6টাও থাকতে পারে, এইগুলো আমরা নেব। তাতে কি হবে, আমাদের পুরো 1000-5000 ওয়ার্ডকে আমি এসইওর দিক থেকে অনেক স্ট্রং বাড়বো। এটা যদি সার্চ ভলিউম থাকে, কথার কথা যদি এখানে থাকে 800, তাহলে এটার মধ্যে হয়তো কোনো এটা ধরে হয় 250ও থাকতে পারে, এটার ক্ষেত্রে হয়তো 320 থাকতে পারে, এটার ক্ষেত্রে হয়তো বা আবার কোনো কারণে 400 থাকতে পারে। তাহলে আলটিমেটলি এটার সাথে আমি এগুলোকে যোগফল হিসেবে যা হবে, একটা টোটাল আর্টিকেল প্রত্যেকটা সার্চ ভলিউম যোগ করে যা হবে, পুরো সাপোর্ট, পুরো আমার কন্টেন্টটাই এটা সাপোর্ট পাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন প্র্যাকটিক্যালি এইটা আপনার প্রাইমারি, বাট এইটা র্যাঙ্ক করে নাই কোনো কারণে, এইটা র্যাঙ্ক করে বসে আছে, এইটা দেখে র্যাঙ্ক করে চলে গেছে, অথবা দুইটাই র্যাঙ্ক করে বসে আছে। এরকম অনেক সিচুয়েশন দেখবেন প্র্যাকটিক্যাল জীবনে। তা আমরা এই জন্য প্রত্যেকটা প্রাইমারির সাথে সাপোর্টিং কিওয়ার্ড রাখবো, এবং প্রাইমারি কিওয়ার্ড কি হবে আমার এই কন্টেন্টে, সেকেন্ডারি কিওয়ার্ড কি হবে আমার কন্টেন্টে। আপনি যদি রাইটারকে মেনশন করে দিতে পারেন, ভাই আমার এটা প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড আমি তোমাকে 4টা 5টা দিয়েছি, তুমি সবগুলো কভার করে লিখবা, তাহলে ওই রাইটার ফাঁকি দেওয়ার কোনো অপশন পাবে না। আর যদি আপনি না বোঝেন এগুলো, রাইটার নিজের মতো করে লিখে দিবে, শুধু প্রাইমারিকে ফোকাস করে সে লিখবে, এত এভিএসআই ভাষণ তার দরকার হবে না, সে দাম এগুলো আপনি এই জন্য ক্লিয়ার কনসেপ্টটা থাকা জরুরি। নাম্বার কি আছে, এটা টাইপ অফ কন্টেন্ট, দুইটা টাইপ। এরপরে আরো কন্টেন্টের মধ্যে যে জিনিসটা আপনি মাথায় রাখতে হবে, সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, যে আমার টোটাল এই 1000 বা 500 ওয়ার্ডের মধ্যে সার্চের ইন্টেন্ট কিওয়ার্ড গুলো কতটা ধরনের আছে, বা আমি সেগুলো কভার করতে পেরেছি কিনা। যেমন কি একটা হলো আমরা সার্চের 4টা টাইপ, মেন টাইপ থাকে। হয়তো একটাকে আমরা বলি ইনফরমেশন, দেখেন ইনফরমেশন আবার কি হতে পারে, একটা টাইটেল আর্টিকেল আছে হুইচ ইজ দ্য বেস্ট জুস মেকার, অথবা টাইপস অফ জুস মেকার, এটা একটা ইনফরমেশন। ইব্রাহিম ভাই একটু সবাইকে একটু মিউট করে দেন ভাইয়া। আমরা তাহলে কি, একটা হলো প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, আমরা কনফার্ম ক্লিয়ার কনসেপ্ট আমাদের মাথায় আছে। দেন আমাকে এখন যখন কন্টেন্ট লিখতে যাচ্ছি, কন্টেন্ট তো আমি আবার কোনোটা আমি হচ্ছে গিয়ে বাইং কিওয়ার্ড বা আমি কমার্শিয়াল আমি আর্টিকেল লিখবো, কোনো ক্ষেত্রে আমি ইনফরমেশনাল আর্টিকেল লিখবো। এখন এক একটা আর্টিকেলের এক একটা কনসেপ্ট থাকবে, কিন্তু দুইটা জিনিস কিন্তু কমন, প্রত্যেকটার মধ্যে কমন প্রাইমারি সেকেন্ডারি থাকবেই, কিন্তু এইখানে একটু চেঞ্জ হবে। আমি যখন ইনফরমেশনাল কোনো কন্টেন্ট লিখতে যাব, তখন আমাকে কি কি ফোকাস করতে হবে, কি কি জিনিস আমার কন্টেন্টের মধ্যে আনতে হবে। এটা করে সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, এটা 4টা ধরন হয়। ধরনটা কি কি, ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজেকশনাল, কমার্শিয়াল। এখন এই ওয়ার্ডগুলো আমার সাইটে আমি কিভাবে অ্যাড করতে পারি, আমার পুরো কন্টেন্টের মধ্যে কিভাবে অ্যাড করতে পারি। এখন হুইচ ইজ দ্য বেস্ট জুস মেকার, এইটা আমি কিন্তু আমার টোটাল, আমি যদি এখন কমার্শিয়াল কন্টেন্টও লিখি, আমার টাইটেল ধরেন এইরকম একটা টাইটেল, যে আমার বেস্ট জুস মেকার
ইন 2021 এতটুকু আমার টাইটেল একটা। এটা কি হবে, এটা আমাদের কমার্শিয়াল আলটিমেটলি কন্টেন্ট হবে, এটা ফোকাসে বাইং কিওয়ার্ড, বাইং আর্টিকেল হবে এটা। তাহলে কি এটার মধ্যে কি আমি এটা আনতে পারবো না? অবশ্যই আনতে পারবো। আমি এমন একটা প্যারাগ্রাফ অথবা এফএকিউ এর মধ্যে অ্যাড করে দিতে পারি। আমি এফএকিউ এর মধ্যে যতগুলো আমি কাছাকাছি এই চারোটাকেও আমি কভার আপ করতে পারি, কোনো প্রবলেম নাই। আবার আমি ইনফরমেশনালে গিয়ে কি আমি কমার্শিয়ালকে আনতে পারবো না? অবশ্যই আনতে পারবো। আমি আমার মেন মানে আমার টাইটেল হচ্ছে গা ইন হুইচ ইজ দ্য বেস্ট জুস মেকার, তাই বলতে আমি বেস্ট জুস মেকার 2021 কে আমি কভার করতে পারবো? অবশ্যই পারবো। আমি কোনো একটা প্যারার মধ্যে রেখে দিব জুস, যেহেতু হুইচ ইজ দ্য বেস্ট জুস মেকার, এটা আমি কভার করা ট্রাই করবো 1000 ওয়ার্ডের মধ্যে। এর একটা অংশের মধ্যে আমি বলে দেবো বেস্ট জুস মেকার ইন 2021 একটা লিস্ট আমার কাছে আছে, তুমি যদি এটা সম্পর্কে জানতে চাও তুমি এই লিঙ্কে ক্লিক করে, আমি ইন্টারনাল লিঙ্ক করবো। আমার আর একটা পোস্টের মধ্যে অলরেডি আমি এটা নিয়ে একটা আর্টিকেল তৈরি করা আমার আছে, তাহলে আমি এটা থেকে আমার ব্যাক লিঙ্ক দিই, মানে আমারটাকে আমি এটা এক্সটার্নাল না, এটা ইন্টারনাল লিঙ্ক হিসেবে আমি দিয়ে দিব। তাই এইভাবে আবার ইনফরমেশনের মধ্যে ইন্টারনাল এখানে থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে বাইং এর ক্ষেত্রে আমি যখন বলবো যে এখানে শর্ট আকারে লেখা আছে, তুমি যদি এটা ডিটেলস জানতে চাও, তুমি যদি এটা ইউজ কিভাবে করে বা এটাকে চেনার আগে তোমার কি কি জানা জরুরি, এটা তুমি যদি জানতে চাও তুমি আমার এই লিঙ্কে ক্লিক করো, তাহলে তুমি এখানে ডিটেলস পাবে এটা যে একটা জুস মেকার কেনার আগে কি কি জিনিস তোমার জানা জরুরি। তাহলে এটা আবার ইনফরমেশন রাখা আছে, আপনি লিখে রাখছেন অলরেডি, ওইটা থেকে এখানে, এখান থেকে ওইটা, এবার পরস্পর প্রতি লিঙ্ক পাস হবে। তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের পোস্টটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো আর্টিকেল দ্বারা র্যাঙ্ক হয়ে যাবে। ইনফরমেশনটা যদি র্যাঙ্ক কাউন্টে, তাহলে এটার সাপোর্ট হিসেবে আমার ওই বাইং যেটা ইন্টারনাল লিঙ্ক হিসেবে ওটাও র্যাঙ্কিং এ চলে আসবে। কোনো কারণে যদি বাইংটা র্যাঙ্ক করে বসে, তাহলে আলটিমেটলি তো ইনফরমেশনাল লিঙ্কটা করা থাকে আমার আর্টিকেলের ভিতরে, তাহলে এটা আমার অটোমেটিকলি চলে আসবে। এটাকে লিঙ্ক জুস পাস বলে। ঠিক আছে, আমাদের এইটাতে 4টা জিনিসকে কনসেপ্ট থাকা। ইনফরমেশনাল শব্দ যদি হুইচ ইজ দ্য প্রশ্নবদ্ধ হতে পারে, প্রশ্ন ছাড়াও হতে পারে। টাইপস অফ জুস মেকার, এটা কোনো প্রশ্ন না, একটা মানুষ জানার জন্য আসতে পারে কত ধরনের জুস মেকার থাকতে পারে, শুধু এটাও জানার জন্য আসছে। তারপর সে ডিসাইড করবে কোন টাইপটা তার জন্য সুইটেবল, এটা পরের স্টেপে সে করবে। এই টাইপ আমাদের রাখা দরকার কন্টেন্টের মধ্যে। তারপরে দেখেন নেভিগেশনাল কি, একটা জান একটা ব্র্যান্ড, এটা যে ব্রেভিউ একটা জুস মেকারের তো খুব নাম করে একটা ব্র্যান্ড, সে সরাসরি ব্রেভিউ জুস ফাউন্টেন কন্টাক্ট, এটা ধরুন ব্র্যান্ড টোটালটাই। এটা ব্রেভিউ জুস ফাউন্টেনের কন্টাক্ট নাম্বার জানতে চাচ্ছে, সে কিনবে, অথবা সে তাদের কাছে হয়তো ফোন করে জিজ্ঞাসা করবে তোমাদের আশেপাশে কোনো শোরুম আছে কিনা, অথবা তোমাদের কি কি ব্র্যান্ড আছে, তোমাদের কেমন প্রাইস তোমরা দিবা, কোনো কুপন টুপন আছে কিনা, কোনো ওয়ারেন্টি পিরিয়ড কত, হয়তো জিজ্ঞাসা করার জন্য সরাসরি সে এটাকে গুগলের মধ্যে সার্চ করতে পারে, ডিরেক্ট নাম ধরে, সরাসরি ব্র্যান্ডের নাম ধরে। এই ধরনের যদি কন্টেন্ট হয় নেভিগেশন হবে। আপনি কি এটা আপনার সাইটে কন্টেন্টটা কিভাবে দিবেন, আপনি দিবেন যে অনেক টাইপের তো জুস মেকার আছে, যখন এটা নিয়ে কভার করবেন সেখানে তো হয়তো টপ 5 টপ 3 দিবেনই, তারপরে নিচের দিকে কোনো একটা প্যারার মধ্যে বলে ফেলবেন যে তার মধ্যে আমার কাছে 10টা প্রোডাক্টের মধ্যে ব্রেভিউ জুস ফাউন্টেনটা সবচেয়ে টপ মনে হয়েছে তার এই দিক থেকে। তুমি যদি এটা ডিটেলস বা তুমি যদি এটা সম্পর্কে আরো জানতে চাও, এটা ইতে চলে যাও, আমি এক্সটার্নাল লিঙ্ক এই কোম্পানিকে আমি দিয়ে দিতে পারি, তাই এই কোম্পানিকে গিয়ে সরাসরি এটা সম্পর্কে জানার আগ্রহ, মানে সে আরো ডিটেলস জানতে পারে সরাসরি। এইভাবে আমি কোম্পানিকে এক্সটার্নাল লিঙ্কের জন্য ব্যবহার করতে পারি। এরপরে 3 নম্বর কি আছে, যে ট্রানজ্যাকশনাল, হয় কেনার জন্য সে অলরেডি প্রিপেয়ার হয়ে আছে, এখন কিনতে চাচ্ছে, অথবা কেনার জন্য কেনার পূর্ব প্রস্তুত হিসেবে যে শব্দগুলো ইউজ করে মানুষ, এটাকে ট্রানজ্যাকশনাল। বাই জুস মেকার অনলাইন, সে এখন অনলাইনে কিনতে হয়, অ্যামাজন তাকে শো করাবে, অথবা যারা টপ র্যাঙ্কিং আছে এই কিওয়ার্ডটা নিয়ে, তারা অলরেডি ই কমার্স সাইটগুলো ম্যাক্সিমাম এক্ষেত্রে যদি কেউ এরকম সার্চ দেয় বাই শব্দ দিয়ে, অনলাইন শব্দ দিয়ে, নিয়ার মি শব্দ দিয়ে, এগুলো হয় ই কমার্স সাইটগুলো আগে র্যাঙ্ক হবে, অথবা স্থানীয় লোকাল যে সাইটগুলো আছে সেগুলো র্যাঙ্ক হয়ে যায়। এটা ট্রানজ্যাকশনাল। এই শব্দগুলো আমাদের রাখবে কিনা, আমরা সাধারণত ইনফরমেশনালকে কভারটা বেশি করি, আর আমরা কি করি ট্রানজ্যাকশনালটা না, আমরা শুধু কমার্শিয়ালটা, এই দুইটা। কোনো কোনো ক্ষেত্রে নেভিগেশনের ক্ষেত্রে বেশি ইউজ করি, কিন্তু ট্রানজ্যাকশনালটা আমরা খুব সচরাচর কম ইউজ করি, কারণ এই ধরনের কিওয়ার্ডটা ইউজ করা একমাত্র প্রপার হচ্ছে যারা ই কমার্স সরাসরি প্রোডাক্ট বিক্রি করে, হয়তো শপিফাই নিয়ে কাজ করে, ড্রপ শিপিং নিয়ে কাজ করে, এফবিএ যারা করে, তাদের জন্য এই টাইপের এবং ট্রানজ্যাকশনাল যত কিওয়ার্ড তারা এটা নিয়ে কাজ করে। ট্রানজ্যাকশনাল অনেক রকম টাইপ আবার আছে, তা আমাদের ওদিকে যাওয়া দরকার নেই, আমাদের ওদিকে আমরা যাবো না, আমরা শুধু ইনফরমেশনাল এবং কমার্শিয়াল এই দুইটাই আমাদের সাইটের মধ্যে ব্যবহৃত হয়। এই কনসেপ্ট প্রাইমারি, সেকেন্ডারি এবং সার্চ ইনটেন্ট কিওয়ার্ড, এই ধরনটা যদি আমি মাথায় রেখে আমার কন্টেন্টকে সাজাইতে যাই, অথবা কাউকে লিখতে দেই, অথবা কাউকে লেখার পর আমি যদি রিভিউ করতে যাই, এই টাইপ অফ কিওয়ার্ড এবং সার্চ ইনটেন্ট এই দুইটা যদি আমি স্পষ্ট বুঝতে পারি, আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ওই কন্টেন্ট দিয়ে আমার সাইটে আসতে র্যাঙ্ক করতে কোনো প্রবলেম হবে না। আর আমরা একটা কথা সচরাচর শুনি, কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট ইজ দ্য কিং মানে কন্টেন্ট থাকলেই রাজা, মানে ব্যাপারটা এক অর্থে এরকম না। একটা কন্টেন্টের
জিনিস থাকা জরুরি, সেই সমস্ত কিছু মিলায় যদি কন্টেন্ট মধ্যে বিদ্যমান থাকে তখন ওই কন্টেন্টটা কিং হয়। আজে বাজে হাবি জাবি ডাম্পিং কপি পেস্ট এগুলো দিয়ে তার কন্টেন্ট, ওটাও তো কন্টেন্ট, তাই কি কিং হবে না? কন্টেন্টকে কিং করার জন্য সমস্ত বিষয় যেগুলো আমরা আজকের মধ্যে কভার করবো, প্রত্যেকটা জিনিস যদি আমার কন্টেন্টের মধ্যে আমি ফোকাস করাইতে পারি যে হ্যাঁ আমি আমার প্রাইমারি কিওয়ার্ডটা ফোকাস করেছি, সেকেন্ডারিটাও ঠিক আছে, আমি ইন্টেন্টের মধ্যে এই দুইটা তিনটা ইন্টেন্ট ইউজ করেছি, এর মধ্যে আমার এআই ভার্সন মোটে ভালো আছে, এর মধ্যে আমি আরো কন্টেন্টের মধ্যে কি থাকে, ইমেজ একটা কন্টেন্ট, ভিডিও একটা কন্টেন্ট, তারপর কোনো যদি আরো কিছু টেবিল ইউজ করি সেটা একটা কন্টেন্ট হতে পারে। অনেক রকম কন্টেন্ট, শুধু মানে কন্টেন্ট না যে শুধু ওয়ার্ড এরকম না, কন্টেন্টের অনেক রকম জিনিস আছে। আমরা এই জিনিসটা প্রথম মাথায় নেবেন, এটার জন্য এত গুরুত্ব দিয়েছি। এই দুইটা প্রথম শুরুই হবে কন্টেন্ট এই দুইটা জিনিস দিয়ে। এই দুইটা যত ক্লিয়ার থাকবে কন্টেন্ট তত রিচ হবে, তত এটাতে ফোকাসটা বেশি হবে। দেন কি হবে, কিওয়ার্ড প্ল্যানিং আমরা করব। প্ল্যানিং এর পূর্ব শর্ত এইগুলো মাথায় নিয়ে প্ল্যানিং এ বসা, যে আমি এটা আমি জানি, এখন আমি বের করতেছি কি কি করব। এখন সেকেন্ড যদি আমি যাই, প্ল্যানিং আমার কনসেপ্ট ক্লিয়ার। সেকেন্ড এখন আমি কন্টেন্ট ক্রিয়েশনে চলে যাচ্ছি। প্ল্যানিং আমার আছে, ওগুলো আমার মাথায় আছে। এখন কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তিনটা অবশ্যই মাথায় রাখতে হবে। তিনটা থিং এখানে ছিল, দুইটা মোটামুটি দুইটা থিং। এটা হলো আবার কন্টেন্ট ক্রিয়েশন, যখন আমি এখন কন্টেন্ট লিখতে যাচ্ছি অথবা রাইটারকে লেখাইতে দিচ্ছি আর ফেরত দিচ্ছি, আমি এখন রিভিউতে যাচ্ছি, দেখি সে কন্টেন্টকে সে কি কি পার্ট ব্যবহার করছে, কোনো কিছু মিসিং থাকলে আমি এটা ধরতে পারবো। কি কি থাকবে, ক্যাটার টু ইউর অডিয়েন্স নাম্বার 1, তারপর আন্ডারস্ট্যান্ড ইউর কিওয়ার্ডস ইন দ্য ওয়েব বিফোর ক্রিয়েটিং, নাম্বার 3 ক্রিয়েটিং দ্য রাইট টাইপ অফ কন্টেন্ট। এখন এইটা ডিটেলসে যদি যাই, যে আমি যখন একটা কন্টেন্ট লিখবো এত কষ্ট করে, হয়তো 800 টাকা 1000 টাকা 1200 টাকা আমি যে টাকা দিয়ে লেখাই না কেন, একটা মানি তো একটা ইনভেস্ট আমাকে করতে হবে কন্টেন্টের পিছনে। অথবা আমিও নিজেও যদি পরিশ্রম করে লিখি, ইংরেজি ভালো জানি, কিন্তু লিখতে গেলে একটা ইংরেজি জানা আর ইংরেজি রাইটের এই নিজ সাইটের জন্য লেখা দুটো ভিন্ন জিনিস। অনেক রিসার্চ যারা আছে ইংরেজি অনেক মাস্টার্স করা আমি দেখেছি, যে এরা একটা যদি একটা টাইটেল দিয়ে দেন, সে লিখে দিবে তার মতো করে 200 500 1000 ওয়ার্ড লিখে দিবে, কিন্তু একটা নিজ সাইটের জন্য, অ্যাফিলিয়েট সাইটের জন্য কি কি ধরন হইতে হয়, কি কি জিনিস মাথায় রাখতে হয়, তাকে যদি গাইডলাইন আপনি না দিতে পারেন, আর সে যদি এই লাইনে অভ্যস্ত না থাকে, এগুলো নিয়ে নাড়াচাড়া না করে, সে হাজার ভালো ইংরেজি জানবে সেটাকে কভার করতে পারবে না। কারণ নিজ সাইটের স্ট্র্যাটেজি একরকম, আপনি যদি ব্লগ লিখতে যাবেন তখন তার স্ট্র্যাটেজি একরকম, আপনি যদি রিসার্চ পেপার লিখতে যান সেখানে স্ট্র্যাটেজি একরকম, আপনি যখন অ্যাসাইনমেন্ট করবেন আপনি কোনো কিছু ব্যাপারে সেটার জন্য একরকম। তাহলে ইংরেজি জানাটা জরুরি না, টোটাল রুলসটা জানা জরুরি। আমার নিজ সাইটের ক্ষেত্রে কোন ধরনের আমার ফরম্যাট ইউজ করতে হয় এটা আমাকে জানা। এইখানে মেনলি তিনটা জিনিস নিয়ে কাজ করতে হয়। ক্যাটার টু অডিয়েন্স, আমি একটা অডিয়েন্সকে হিট করাই, অডিয়েন্সের কাছে আমার এটাকে কি হবে, এটাকে বলা হয়, আমাদের একটা সবাই জানে, এটাকে বিশ্বাসযোগ্য একটা কন্টেন্ট হিসেবে দাঁড় করা। আমার এটা লেখাটা পড়ে সে ফাইনালি কনভিন্স হয়ে আমার সাইট থেকে সে আমাজনে যে জিনিসটা পারচেস করবে, কতটা এখানে আমার এটাতে স্ট্রংলি আমাকে দেখা দরকার, যে আমারটা পড়ার বিশ্বাস অর্জন করবে, দেন সে আমার জানা যাবে। আদারে শুধু সাইটে আসবে যা কিনে ফেলবে জিনিসটা এরকম না, অবশ্যই কোনো না কোনো একটা গ্রাফ পড়তে পারে, একটা অংশ পড়বে, আধা পেজ পড়ছে, পড়ার পর তার ভালো মনে হয়েছে, তখন সে এটাতে কোনো একটা লিঙ্ক ধরে ক্লিক করে বা অ্যামাজনের জন্য পারচেস করার জন্য সে মনে ফাইনাল ডিসাইডটা করবে। তাহলে অডিয়েন্সকে কি চায় সে, এখানে তিনটা জিনিস মাথায় রাখা। একটা অডিয়েন্সের তিনটা অ্যাসপেক্ট থাকে। নাম্বার 1 যে কাস্টমার নিডটা কি, আপনি ধরেন এটাকে বোঝানোর জন্য বলছি, জুস মেকারে নিয়ে আসছে, কাস্টমার জুস মেকার খোঁজার জন্য ইন্টারনেটে গিয়েছে, সার্চ করতেছে জুস মেকার, বেস্ট জুস মেকার, যে কোনো ভাবে সার্চ করুক না কেন, কাস্টমারের নিড হয়ে জুস মেকার কিনবে সে। এখন জুস মেকার আমি ধরে নিলাম, আমার যেহেতু প্রাইমারি কন্টেন্ট জুস মেকার, আমিও জুস মেকার নিয়ে লিখতে চাচ্ছি ভালো কিছু, যেটা আমার কাস্টমারকে কনভিন্স করতে সামর্থ্য হবে। এখন জুস মেকারের পরে আমাকে কি করতে হবে, কন্টেন্টের মধ্যে পেইন পয়েন্টগুলো আনতে হবে। পেইন পয়েন্ট বলতে কি বোঝাইতে চাচ্ছি, যে আমার কাস্টমার কি কি ধরনের সার্চ দিতে পারে, যে কি কি সার্চ সাধারণত কেনার পূর্বে কাস্টমার দিতে পারে, যে কাস্টমারের ভিউ থেকে আপনাকে চিন্তা করতে হবে। সে বেস্ট জুস মেকারদের সার্চ করতে পারে, বাজেট জুস মেকারদের সার্চ করতে পারে, জাস্ট মানে আবার এমন হইতে পারে যে 30 সেকেন্ডের মধ্যে তুমি জুসটা কিভাবে সহজে বানাইতে পারো, আন্ডার $100 মধ্যে কোন কোন জুস মেকার আছে, তাহলে কি কি পয়েন্ট নিয়ে, তার কি কি মানে তার মূল কনসেপ্টটা কি কি নিয়ে সে সার্চ করে, এইটা ভালো বোঝা। এটা যদি বুঝে উঠতে পারেন তাহলে ওই কন্টেন্ট গুলো নিয়েই তো আপনি কভার করবেন। আপনি জুস মেকার আপনার ঠিক আছে প্রাইমারি কিওয়ার্ড, এখন লিখতে গিয়ে পেইন পয়েন্ট গুলো যত কভার করা যায় কন্টেন্টের মধ্যে, দেখবেন ম্যাক্সিমাম যদি কিছু পড়ে থাকবে ইন্টার মধ্যে কি রাখে। আমি একটা জুস মেকার কিনতে গিয়েছিলাম গত বছরে, কেনার সময় আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা কি, যখন জুস মেকারটা বাসায় নিয়ে আসি আলটিমেটলি আমি ইউজ করতেই জানি না, তখন আমি ইউজ করার জন্য গুগলে সার্চ করলাম এবং তাদের মেনুও দেখলাম। মেনুও দেখার পরে অনেক লম্বা, আমাকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে। তা আমরা আজকে শেখাটা তোমাদের সাথে অভিজ্ঞতা বর্ণনা করতে যাচ্ছি। ইন্ট্রোটা এরকম হইলো, আর একটা পার্সপেক্টিভ এরকম হইলো,
যে তুমি কি একটা বেস্ট জুস মেকার খুঁজতেছো, কিন্তু বেস্ট জুস মেকার খোঁজা তো মুখের কথা না, এটা সহজ ব্যাপার না। এটাকে খোঁজার জন্য পূর্ব শর্ত কিছু জানতে হয়, না হলে তুমি কিন্তু আলটিমেটলি তোমার অর্থটাকে নষ্ট করতে যাচ্ছ। তুমি কি তোমার অর্থকে নষ্ট করতে চাও না? তুমি তো অবশ্যই চাও না। তাহলে তুমি আমার আর্টিকেলটা পড়ো স্টেপ বাই স্টেপ, তাহলে আশা করছি তোমাকে আমি ভালো কিছু দিতে পারবো। শুরুটা হবে এরকম টোন থাকবে যে আমি কাস্টমারকে কনভিন্স করার জন্য আস্তে আস্তে নিচের দিকে আমার একটা প্যারাগ্রাফ পড়বে, টোনটা নিচে থাকবে, সেই টোনটা সে নিচের প্যারাগ্রাফে আবার পড়তে বাধ্য হবে, কারণ সে জানতে চম্বুকের মতো একটা সাথে সিকোয়েন্স থাকতে হবে। তাই কাস্টমার নিড যত ভালো বুঝবেন তখন আপনার কন্টেন্টকে ওইভাবে সিকোয়েন্স অনুসারে লিখতে পারবেন। এই জন্য খালি কপি করে পেস্ট করে সিকোয়েন্স তো দূরের কথা, অর্থই ঠিক থাকে না। এই জন্য মোটামুটি ধারণা থাকা যায় যে সিকোয়েন্সটা কেমন আছে, এটাকে রিডেবিলিটি বলে, যে রিডেবিলিটি কেমন আছে, টোনটা কাস্টমার দিক থেকে টোনগুলো ঠিক মতো আছে কিনা, তার একটু উপভোগ্য হবে কিনা পুরো কন্টেন্টটা, এই জিনিসগুলো খেয়াল রাখা। তাহলে পেইন পয়েন্টগুলো আমাকে কভার করা অডিয়েন্সকে ধরার জন্য। এবং ফাইনাল ইয়োর টার্ন, মানে আমার এখন কি কি করণীয়। আমি তাহলে আমার প্রথম চিন্তা আসবে, উনি তো বেস্ট জুস মেকার দুটো সার্চ দেয়, বাজেট দুটোও সার্চ দিতে পারে, 30 সেকেন্ডে কি হয়তো এটাও সার্চ দিতে সে দেয়, তাহলে আমি কি করতে পারি, আমার তাহলে প্রথম কাজ হলো হাউ ক্যান আই এলিভেট দ্যাট, আমি কিভাবে তার চাওয়াটাকে পূরণ করতে পারি আমার কন্টেন্টের মধ্যে, তার চাওয়ার সাথে কন্টেন্ট। আপনি যদি বেস্ট জুস মেকার নিয়ে কন্টেন্ট কভার করেন, তাহলে আপনাকে প্রথমে জুস মেকার বেস্ট সে খুঁজতেছে, এইটা যদি আপনার প্রাইমারি কিওয়ার্ড আর্টিকেল টাইটেল হেডিং এটাই ইউজ করে থাকেন, এটাই আপনি শিরোনাম ইউজ করে থাকেন, তাহলে আপনার প্রথম কাজ হলো যে আমি কিভাবে তাকে বেস্ট জুস মেকার ক্রয় করা বা জানার ক্ষেত্রে আমি হেল্প করতে পারি, আমার কতটুকু ভালো ইনফরমেশন দিলে সে আমার কথা বিশ্বাসযোগ্য হবে যে আসলে বেস্টটাই আমি তাকে দিতে পারছি, বেস্ট জুস মেকার ইনফরমেশন আমি তাকে তথ্য দিতে পারছি। অথবা বাজেট জুস মেকার, সে বাজেটের মধ্যে, হয়তো তার বাজেট $100, সে এই বাজেটের মধ্যে তার সবচেয়ে ভালো জিনিসটা কেমন হতো, বাজারে অনেক জুস মেকার আছে কিন্তু $100 মধ্যে কোনগুলো বেস্ট, এইটা তার জন্য কোনটা ভালো হবে সেইটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে আমার প্রাণেকে আমি যখন চিন্তা করব। তারপরে এটা হওয়ার পরে আমি তাকে কিভাবে রিচ করবো, সে কোথায় কোথায় পাওয়া যায় তাকে, সে কোথায় কোথায় খোঁজ করে, তাহলে সে ম্যাক্সিমাম গুগলে খোঁজ করে, সে তো আপনার খোঁজ করে হয়তো ইউটিউবের মধ্যে, সে তো খোঁজ করে পিন্টারেস্টের মধ্যে, অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে সব খোঁজ করে, যেখানে যেখানে খোঁজ করে সেখানেও আমার এইটাকে কি করতে হবে, তার চাওয়াটাকে ফিল আপ করার জন্য আমাকে হয়তো পিন করতে হবে, বোর্ডের মধ্যে এমন কিছু লিখতে হবে, তুমি কি ভালো একটা বাজেটে খুঁজতেছো, ওই পিন ক্রিয়েট করবো আমরা, প্র্যাকটিক্যাল দেখবো এগুলো আমরা, এই পিন যদি এই পিনে সে ক্লিক করে আমার সাইটে আমি তাকে কাস্টমারকে নিয়ে আসতেছি। এরপর আমি সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করতেছি, এইটার উপর আদৌ এটাকে শিরোনাম করে ভিডিও সে দেখার পরে যদি আরো বিস্তারিত দেখতে চায় সেখান থেকে আমি আর সাইটে নিয়ে আসতেছি। বিভিন্ন জায়গা থেকে আমাকে কি করতে হবে, আমার কাস্টমারকে তো আমাকে নিয়ে আসতে হবে, আমার কাছে পৌঁছাইতে হবে, না হয় সে আমার জিনিসটা জানবে না, তো কষ্ট করে জিনিসটা লিখছি। এই জন্য আমাকে কি করতে হবে, কাস্টমারের নিডটা বোঝা, কাস্টমার পেইন পয়েন্ট চাওয়া পাওয়াটা বোঝা, দেন আমার ক্ষেত্রে সেটা কিভাবে রিমুভ করব, তার চাওয়া পাওয়াটাকে কিভাবে পূরণ করতে পারবো কন্টেন্টের দ্বারা, কোথায় কোথায় তাদেরকে পাওয়া যায়, কোথায় কোথায় তাকে রিচ করা যায়, সেই জিনিসগুলো কন্টেন্ট আছে, এই জিনিসগুলো ফোকাসে আমি কন্টেন্টটা লেখা। যে সোশ্যাল মিডিয়ার কিছু ধারণা এখানে কন্টেন্টে থাকে কোনো কোনো কনক্লুশনের ক্ষেত্রে, যে এটা নিয়ে আরো বিস্তর কথাবার্তা আমাদের অমুক মিডিয়াতে আছে, সেখানেও তুমি দেখতে পারো। আমাদেরই কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, হয়তো পিন্টারেস্টের লিঙ্ক থাকতে পারে, অনেকগুলো এখানে ইউজ জিনিস জড়িত আছে এই ক্রিয়েটর অডিয়েন্সের মধ্যে। সমস্ত কথা ক্রিয়েটর অডিয়েন্সকে ধরা, তাদের চাহিদা তাদের চাহিদাটা বোঝা, তাদের পেইন পয়েন্টটা রিমুভ করা, সেইটা আমার মধ্যে নিজে নিয়ে এসে ওইটাকে মার্কেটিং করা, তাকে রিচ করা, সোজা কথা। এই জিনিসটা প্রথম শর্ত থাকতে হবে আমার রিমেম্বার মানে কন্টেন্ট ক্রিয়েশনের আগ মুহূর্ত। নাম্বার 2 হবে যে আন্ডারস্ট্যান্ড এর কিওয়ার্ডস ইন দ্য ওয়েব বিফোর ক্রিয়েটিং। আমি এখন কি হলো, ক্যাটার অডিয়েন্স আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, এখন আমাকে কি যে ওয়েব আমি এটা নেওয়ার আগে আমি কি দেখবো যে কারা কারা অলরেডি এটা নিয়ে কাজ করে, তাদের অবস্থা কেমন, তারা কি কি কভার করছে, তাদের টাইটেলটা কেমন আছে। এখানে বলছে ফাইন্ড মিনিমাম 3 to 5 কিওয়ার্ড নেচার অলরেডি ইউজ করা আছে, গেট আইডিয়া এন্ড পিক। আমি ধরুন এটা একটু প্র্যাকটিক্যাল যেহেতু দেওয়া দরকার, এটা জুস মেকার, আমি চাওয়া হোক তার পেইন পয়েন্ট হবে বেস্ট জুস মেকার, কারণ এটা নিয়ে আমি একটু দেখবো, আমি এইটা জানার জন্য, আমি এটা বোঝার জন্য যে আমার ওয়েবসাইটে আগে যাব, এটা করার আগে বেস্ট জুস মেকার আমি একটু কপি করি, আমি এখন এটা দিচ্ছি যে কাস্টমার এটা চাওয়াটা আমি কিভাবে ফিল আপ করতেছি। আমি কন্টেন্ট আগেই তৈরি করতে যাবো না, কন্টেন্ট তৈরি করার আগে আমি হাত দেওয়ার আগে আমি এটা বেস্ট জুস মেকার এতটুকুই, এটা আমার যেহেতু প্রাইমারি এইটুকুই লিখলাম। এটা লেখার পর আমি দেখতে পাচ্ছি 9 বেস্ট জুস মেকার লিখো, আমি অল্টার ধরে কিবোর্ডের অল্টার মাথায় রাখবেন, কিবোর্ডের অল্টার ধরে আমি কপি করবো, কপি আমি একটা নোটপ্যাড নিব, আমি এটাকে পেস্ট করলাম, আমি বলছি 3 to 5, দেখবেন সেম যদি আপনার ইউআরএল হয় বা ডোমেন হয় সেটা না, এটা আরেকটা, আমি এটা নিব। অলরেডি আমি যেটাকে প্রাইমারি সেটা তারা কি করছে অলরেডি ওয়েবে আছে এই জিনিসটা আবার এখানে রাখেন,
এইগুলো যত কনসেপ্ট ক্লিয়ার হবে তত কন্টেন্ট আপনার খুব কার্যত এটাই হবে কন্টেন্ট কিং হবে। তারপরে নাম্বার 3 আমি যদি নেই, আর একটা নেই, 3টা থেকে 5টা আপনার আমি আমার এটা হবে বেস্ট জুস মেকার। এখন অলরেডি ওয়েবে কি আছে এই সম্পর্কে তারা কি কি বলছে, যে গুগল আমাকে এই রেজাল্টটা দেখাইছে প্রথম টপ 4 বা টপ 5 বেস্ট জুস মেকার। আপনি যদি দেখেন বেস্ট জুস মেকার এখানে নাই একটা জিনিস, ওকে। টপ 5 বেস্ট জুসার মেকার নাই, 7 বেস্ট জুসার মেকার নাই, বেস্ট জুসার 2020 দি মোস্ট লাভ ডিভাইস অন নেট। তার মানে আমার বেস্ট জুস মেকার সরাসরি জুস মেকার এখানে নাই। আপনি এখানে গুগলের যে বটগুলো আসে স্ক্রলিং এর জন্য, ক্রল করার জন্য সাইট আছে, এখানে 3টা ওয়ার্ড যেহেতু আসে সে 2টা টার্মকে ভাগ করবে। প্রথমে যে জুস ধরবে বেস্ট জুস হিসাবে সে নেবে যে বেস্ট জুসি, এখানে এটা পুরোটাই ধরবে কারণ এখানে ভাগ করার কোনো হয়। সে বেস্ট একটা জুসি মেকার কোথায় কোথায় আছে, জুসি যেহেতু মেকারটা পাওয়া যায়নি সে কি করছে জুসির সাথে রিভিউ আছে আর এখানে মেশিন জুসি মেশিন পেয়ে গেছে। তাই মেশিন কিন্তু এটা রেজেসাই অল্টারনেটিভ সমার্থক সিনোনিম, মানে এটাকে বলে সিমেন্টিক ওয়ার্ড, যে সমার্থক মানে একই জিনিসের কত ধরনের নাম থাকতে পারে এই অর্থে এখানে। তাই দেখা গেল মেকার অথবা মেশিন এসে মেশিন দিয়ে ইউজ করেছে, ঠিক আছে। তারপরে এখানে জুসির সাথে আর কি আছে, আর এখানে শব্দ আনেনি, আর কিছু আসে নাই। এখন দেখেন বেস্ট জুসি মেকার, এইটার আদলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে এখানে আছে মিনিমাম 3 যারা অলরেডি ইউজ করে বসে আছে আমার কিওয়ার্ডকে বেস কিওয়ার্ডকে র্যাঙ্ক এইটার উপর বেস করে। আলটিমেটলি প্রথম 4টার মধ্যে হুবহু এই জিনিসটা আমি পাইলাম না। বেশ জুস পর্যন্ত আমি এটাও পেয়েছি জুসার বেশ জুসার এটা ঠিকই আছে, মেকারটা আমার কাছে নাই, সে মেশিন একটা পেয়েছে, বাকিগুলো কাছাকাছি যেগুলো আছে সেগুলো দিয়েছি। এখন আমি দেখি এই জিনিস একটা কথা ছিল বলবো যে আমার মনে ক্লাস শেষে বলে ভালো হয় না, নোট করে রাখে না, আমি তো সিকোয়েন্সে দেরি হয়ে যাবে। এখন ধরেন এখন আমি কি সার্চ ভলিউমটা 320 দেখেন, আমি বেস্ট জুস মেকার আমি নিয়েছি 300 সার্চ 320 সার্চ ভলিউম অলরেডি আছে, একেবারে মানে খারাপ হিসাবে না। 320 সার্চ ভলিউম এই ব্যক্তিগুলো কেউ অ্যাচিভ করে না। গুগল কি করছে জুস মেকার সরাসরি কারো কাছে পাইনি। আমি এটা কপি করে এখানে আমি কি করব বেস্ট জুস মেকার, তাই আমি এখানে 9 রেখেছি, আমি 10 বেস্ট জুস মেকার রিভিউটা দিয়ে দিতে পারি। তারপর 2021 দিলাম, অসুবিধা নেই, আমি এটাকে নিয়ে গেলাম। যখন দেখেন এই কাজটা কি হবে আলটিমেটলি গুগল এটাও আছে সব র্যাঙ্ক করে বসে আছে, কোনো প্রবলেম নাই। এই ব্যক্তি তো খুঁজছে বেস্ট জুস মেকার যার সার্চ ভলিউম আসে 320, যেহেতু বেস্ট জুস মেকার 320 জন খোঁজ করে, অথচ দুঃখের বিষয় 4টা 5টা প্রথম আমি কাউকে জুস মেকার ডিরেক্টলি আমার ইন্টেন্ট দিয়ে আমি পাইলাম না। কিন্তু আমি ব্যক্তি যখন ফাইন্ড আউট করলাম 4টা 5টা যে 10 বেস্ট জুস মেকার রিভিউ দিয়েছি 2021-এ, অবশ্যই গুগল যেহেতু এটা নিয়ে ফোকাস করে রাখা জুস মেকার পেয়ে গেছে আমাকে দিতে সে বাধ্য। এটাই 2021 স্ট্র্যাটেজি। কার কত ডোমেন আছে কার কত ব্যাকলিংক আছে এটা বিষয় পরেরটা, কন্টেন্টের মধ্যে ফোকাস কতটা করতেছে ন্যাচারাল হিউম্যান বিং যাতে এইটাই খোঁজে। সে জুস মেকারদের সার্চ করছে, সে বোঝে না মেশিন, সে জানাও নাই তার কাছে মেশিন, সে বোঝে না, তার মাথায় আছে জুস মেকার। তো 320 জন মানুষকে আর 320 জনে হামক, তারা কিছুই বোঝে না। 320 জন সিমিলার কিভাবে সার্চ দিল, তাহলে বেস্ট জুস মেকার কোনো না কোনো ব্যক্তি সার্চ দিচ্ছে যার কোনো 320 সার্চ ভলিউম। আর গুগল কখন সার্চ ভলিউম অ্যাড করে, যখন সার্চ ভলিউম মিনিমাম 10 দেখায় তখন বুঝবেন মিনিমাম 100 জন সার্চ দিচ্ছে, তখন তো সার্চ ভলিউম 10 দেখাচ্ছে, তার র্যাঙ্কে তার এটাকে ডাটাবেজে যখন শো করাতে যাচ্ছে 10, তার মানে অলরেডি মিনিমাম সার্চ হচ্ছে, না হলে 10 দেখাতো না। তাহলে 320 জন সার্চ হচ্ছে, এই জিনিসটা আমি জুস মেকার দিয়েই আমি টাইটেল তৈরি করেছি, কন্টেন্ট অপটিমাইজ করা আছে, হেডলাইনের মধ্যে আছে, সাবের মধ্যে দেওয়া আছে, জায়গায় জায়গায় ব্যবহার করছে গুগল আমাকে এটাই, যেহেতু তার রোবট, সে তো মানুষ না, একজ্যাক্ট কোনটা ভালো কি করছে এটা বড় কথা না, রোবট খোঁজ করবে একজ্যাক্ট কোন কোন শব্দ কতটা অপটিমাইজ করছে কন্টেন্টে, তাকে র্যাঙ্ক দিবে। প্রমাণও দেখবেন যে এই শব্দগুলোতে অনেক কিছু আছে, দেখবেন যারা র্যাঙ্ক ডোমেন অথরিটি মাত্র 11, 12, 7, 12, 22, 23 তারাও র্যাঙ্কে চলে যাচ্ছে, অথচ যেখানে ওটা 90, 80 তাদেরকে পিছনে, যেখানে 90 ডোমেন অথরিটি পেজ অথরিটি 82 তারা 7 নম্বর পজিশনে 8 নম্বর পজিশনে আছে, যার ডোমেন অথরিটি 12, 13 অথবা তার 17, 18 সে কিন্তু টপ পজিশনে 5 মানে টপ 1-এ আছে, টপ 2-তে আছে, বহুত এরকম অহরহ মানে উদাহরণ আছে। কেন পরে দেখা গেল ভিতরে ঢুকে কন্টেন্ট প্রপার অপটিমাইজ করা আছে এগুলো দিয়ে। তো আমরা এটা হলো এই জিনিসটা মাথায় রাখবো, কন্টেন্ট লেখার আগে আমি কি প্রাইমারি কি তৈরি করেছি সেইটা প্রপারলি আমি নিতে পারতেছি কিনা। আমি আগে এই জন্য আমাকে বিফোর ক্রিয়েটিং বেসিক কিওয়ার্ডটা সার্চ করবো ওয়েবে, দেন আমি ওখান থেকে গ্যাপটা র্যাঙ্কিংসটা বের করবো যে কিওয়ার্ড গ্যাপ কোথায় আছে, আমার কিওয়ার্ডের গ্যাপটা মেশিন মেকার কেউ ইউজ করেন, আমি এটা নিয়ে করবো। এটা হলো এক্সাক্ট প্রথম। সেখানে আইডিয়া নেবেন, নিজের জন্য পিক করবেন যে আমি এইটাকে ফাইনাল হিসেবে ধরে নিলাম। নাম্বার 3
এখন আমার পিক করা শেষ, আমি এটা নিয়ে এখন লিখতে যাচ্ছি না 1500 ওয়ার্ডের। তাহলে কি কি হবে যদি শর্ট ফর্মে লেখেন, যে একেবারে শর্ট ফর্মে আমার এখন যেহেতু অ্যাট লিস্ট 10 পোস্ট অ্যামাজনের জন্য এখন শর্ত দিয়ে জোড়া দেওয়া আছে, আগে মিনিমাম একটা যদি 5000 ওয়ার্ডেরও হইতো ওইটা দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে কাজ করা যেত, পরে আস্তে আস্তে সময় করে করে কন্টেন্ট দেওয়া যেত। এখন অ্যাট লিস্ট 10 এর একটা প্রমাণ সবার প্রথম ব্যাচের একটা ছাত্র, সে 5000 ওয়ার্ডের একটা পেপার আর্টিকেল লিখিয়েছে এবং প্রিমিয়াম কন্টেন্ট, সে $23 করে পার কন্টেন্ট লিখেছে বাইরের থেকে, নেটিভদের কাছ থেকে নেওয়ার পরে সুন্দর করে ডিজাইনও করেছে, আলটিমেটলি তাকে সাসপেন্ড করে দিয়েছে, তার 3টা সেল হয়ে গিয়েছে। কিন্তু কেন? তার একটাই শর্ত, তাদের অ্যাটলিস্ট 10 পোস্ট থাকা জরুরি, 10টা পোস্ট। কন্টেন্ট তো কোয়ালিটি মোয়ালিটির কথা না, পোস্ট তাদের 10টা, তার শর্ত দেখে একটা অপারেটিং এগ্রিমেন্ট একটা আন্ডারলাইন তাদের দেখে পাঠিয়েছে যে আমার তো দরকার 10 পোস্ট, তোমার তো একটা পোস্ট, 5000 ওয়ার্ড কি হবে? তাই আমার দেখা যায় 1000 ওয়ার্ডের পোস্ট হোক, অন্তত 10টা পোস্ট থাকা চাই, ওয়েবসাইট একটু ভরপুর থাকা চাই, ইউজার এক্সপিরিয়েন্স, একটা সাইটে ঢুকে একটা পোস্ট পাইছে এটা বাজে, আর কোনো কিছুই নাই। কিন্তু তোমার সাইটটা যদি বিভিন্ন মোটামুটি 10টা পোস্ট হয়ে যায় 10টা কিওয়ার্ডের উপরে, তাহলে মোটামুটি ভরপুর হবে কাস্টমার, আমার প্রোডাক্ট তুমি সেল করবে, আমি একটা ব্র্যান্ড অ্যামাজন, আমি একটা ট্রেডমার্ক সবার কাছে, কিন্তু তোমার সাইটের মধ্যে মানে খুবই থিন একটা কন্টেন্ট বা একটা ছোট্ট কন্টেন্ট, একটা কন্টেন্ট দিয়ে বসে আছো, এখন অ্যামাজন এটা পছন্দ করতেছে না। আমার আপনার প্যাসিভ ইনকাম রিতে দেখবেন একটা অলরেডি তার ফিডব্যাক একটা ইমেজ অ্যামাজনের একটা করা আছে, স্ক্রিনশট দেওয়া আছে, তারা কি কি আপনি গ্রুপের মধ্যে বলেছেন কি আসলে এখন অ্যামাজন চাচ্ছেটা কি, সেই জিনিসটা এখন কভার করে মাথায় রাখা। 10টা পোস্ট যেহেতু করতে হবে, আর এখানে ওয়ার্ড যেহেতু ব্যাপার না, ওয়ার্ড হচ্ছে গুগলের কাছে ম্যাটার, কিন্তু অ্যামাজনের অ্যাপ্রুভালের জন্য ম্যাটার না। তাহলে শর্ট ফর্মে দেখবেন ওয়ার কাটার যে সাইটটা আছে এটা অনেক র্যাঙ্ক করে গেছে, এখন এক একটা 300, 350, 400 ওয়ার্ডের অনেক কন্টেন্ট দেওয়া আছে, তাহলে ছোট ছোট কন্টেন্ট করে দিচ্ছে, কিন্তু অলরেডি র্যাঙ্কিং এ চলে আসে, বিক্রির পরে র্যাঙ্ক হয়ে যায়। তা আমরা শর্ট ফর্মে যদিও লিখতে চাই, সবগুলো না, শর্ট ফর্মে যখন দেখবো 500 থেকে 800 ওয়ার্ড একেবারে শর্ট ফর্ম, একটা সিঙ্গেল প্রোডাক্ট, এটা নিয়ে আমরা লিখতে পারি। এটা হলো অবশ্যই বাইং এর ক্ষেত্রে একটা প্রোডাক্ট বেস, নট ইনফো। এটা ধরেন বাইং বা কমার্শিয়াল, এটা ধরেন বাইং হতে পারে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আর কি, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, একটা প্রোডাক্ট 500 থেকে 800 ওয়ার্ড ছোট্ট প্রোডাক্ট। আর যদি লং ফর্মে চিন্তা করেন তাহলে কি হবে, এটাও সিঙ্গেল প্রোডাক্টের খাতা বলছে যে আপনি 500 ওয়াট বেশি কম হয়ে যায়, থিন হয়ে যায়, আপনি 1000 থেকে 2000 একটা প্রোডাক্ট নিয়ে অনেক ডিটেইলস দেখতে পারেন। যদি প্রোডাক্টটা বড় টাইপের হয়, টাইপ ওই প্রোডাক্টটা কত টাইপের আছে, কোন কোন ব্র্যান্ড টপে আছে, কত দামের আছে, এইগুলো কতগুলো মানুষ কোন কোন দিক থেকে এটা পজিটিভ বলছে, কোন কোন খারাপ, বড় করে লিখে 2000 এর বেশিও দেখা যায়। তো মিনিমাম 1000, যদি একই সিঙ্গেল প্রোডাক্ট বড় করতে চান 1000ও লিখতে পারেন। আবার যদি শর্ট ফর্মে রাখেন 500 নিচে অন্তত আসবেন না, 500 দিয়েও দেখা যায় যে আমি কিছু ফিচার দিব, জাস্ট জিনিসটা ইন্ট্রোটা দিব আর প্রসকনটা দিব, বাস আর কিছু আমি লিখবো না। একটা প্রোডাক্টে জুস মেকার হেডিং এতটুকু দিব, প্রসকন এই সুবিধা, 3টা সুবিধা 2টা অসুবিধা, আর কিছু ফিচার দেবো, এই এটা খুব তাড়াতাড়ি হয়, এটা ওয়ারেন্টি এত আছে, এইটা দিয়ে মোটামুটি সাইজটা এত, ওয়েটটা এত, এরকম দিয়ে মানে শর্ট 500 থেকে মিনিমাম 500 হতেই হবে, এটা নিচে যেন না হয়। 2 ফর্মে আমি লিখতে পারি, এটা একটা গুড মানে একটা কন্টেন্টের ক্ষেত্রে এটা টাইপটা কি ধরনের, শর্ট ফর্ম, লং টার্ম, কিউ বেস থাকতে পারে, এফএকিউ অবশ্যই সিঙ্গেল প্রোডাক্ট করেন আর লং প্রোডাক্ট করেন। সিঙ্গেল প্রোডাক্ট যদি 1000 ওয়ার্ড পর্যন্ত যায়, সরাসরি এফএকিউ টাইটেল সেকশন না, কিছু প্রশ্ন টাইপের জন্য থাকে, মানুষের যে চাওয়াটা থাকে, এই চাওয়াটা আপনি যদি 2টা 3টা প্রশ্নকে কভার করেন, ছোট্ট ছোট্ট শব্দে একটা প্রশ্ন দিবেন, কত টাইপের হতে পারে, একটা শর্ট করতে 4 টাইপের বাজারে আছে জুস মেকারটা, এটা মানে সবচেয়ে বেশি এটার পজিটিভ দিকগুলো কি কি, একটা প্রশ্নের মধ্যে যেটা কতদিন বাঁচলে হয়, এটা ওয়ারেন্টি পিরিয়ড আছে কিনা, এরকম কিছু কিছু জিনিস নিয়ে আসবেন যেটা মানুষ খোঁজ করে বেশিরভাগ প্রশ্ন দিয়ে জুস মেকারের ক্ষেত্রে, সেগুলো 2টা 3টা 4টা সিঙ্গেল। আগে আমরা ইনফোর মধ্যে নিয়ে আসতাম, বড় আমরা যখন আর্টিকেল লিখতাম তখন এপিকিউ কভার করতাম, এখন না, এখন গুগল দেখা যাচ্ছে যে না, ছোট্ট প্রোডাক্টের ক্ষেত্রেও আমার যদি 1000 ওয়ার্ডের হয়ে যায়, 500-র মধ্যে না, 1000 ওয়ার্ড যদি আমরা লিখবো, সেখানে অন্তত 200-250 ওয়ার্ডের জন্য এফএকিউ সেকশন থাকে, প্রশ্ন এন্ড আনসার, সে বাইং কিওয়ার্ডকে না হয়, এটা আমরা কভার করব। ইনফোগ্রাফিকটা খুবই এখন, বিশেষ করে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং যখন আসতেছে, যদি ইনফোগ্রাফিক দিয়ে বোঝাইতে চান, একটা প্রোডাক্ট শুধু টাইটেল আছে, ছোট্ট একটা ইন্ট্রো আছে, বাকিটা যে আপনি বলতেছেন 7 স্টেপ, মানে তুমি কি যদি জুস মেকারটা ইউজ করতে চাও 7টা স্টেপ তুমি পরপর ফলো করো, তাহলে তুমি সহজেই এটা ইউজ করতে পারবা। অথবা কেনার আগে 7টা স্টেপ মাথায় রাখতে হবে, শুধু ইনফোগ্রাফিকের মধ্যে স্টেপ নাম্বার 1 ব্র্যান্ড দেখা, স্টেপ নাম্বার 2 প্রাইস দেখা, স্টেপ নাম্বার 3 এটা ওয়ারেন্টি দেখা, স্টেপ নাম্বার 4 এটা ওয়েটনেস দেখা, স্টেপ নাম্বার 4 এটা পজিটিভ রিভিউ দেখা, এরকম স্টেপ 4টা 5টা 6টা, কোন টাইটেল না, ইমেজের মধ্যে সুন্দর করে কিছু আপনার শেফ ইউজ করে, অ্যারো ইউজ করে, ইমেজ ইউজ করে, এগুলো দিয়ে জাস্ট মানুষের ছবি ইউজ করে, যেটাকে সিম্বল বলে, সিম্বল ইউজ করে একটা ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন। 1000 ওয়ার্ডের একটা ইনফোগ্রাফিক অনেক ভ্যালু অ্যাড করে, বিভিন্ন ভ্যারিয়েশন আনতে হবে পোস্ট কন্টেন্টের মধ্যে, এটা একটা কন্টেন্ট। তাই আপনি এটাও আপনি আবার চাইলে একটা কন্টেন্টের মধ্যে 500 ওয়ার্ড লিখেছেন, একটা ইনফোগ্রাফিকও দিয়েছেন, আরো সুন্দর হবে, আপনি এটাও অ্যাড করতে পারেন।
এবার ইমেজ থাকবে, অবশ্যই ইমেজ দিলে কি হবে, মানুষ একটা আইকেসি যদি ইমেজ থাকে জুস মেকারের, জুস মেকার পড়ার আগে আইকেসি ইমেজটা দেখে 1-2-3 সেকেন্ড হ্যাং হয়ে থাকে, আইকেসি ইমেজটা দেখতে থাকে ক্রিস্টাল ক্লিয়ার একটা ইমেজ এলে জুস মেকার খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা তার মাইন্ড, তারপর সে পড়া শুরু করলো। এরকম একটা ইমেজও ব্যবহার করবেন। ভিডিও যদি তৈরি করতে পারেন নিজে, মানে আপনি একটা রিভিউ টাইপের ভিডিও করেন 2 থেকে 3 মিনিটের, আপনি কিছু ইমেজ নেন, হয়তো অ্যামাজন থেকে এই প্রোডাক্টের ইমেজ নেন, মানে ফিচারটা শুধু হাইলাইট করেন, একটা ইমেজ আসবে স্লাইডে, দেন ফিচার 1, ফিচার 2, ফিচার 3 বা তিনটা কি কি, আবার রিভিউ থেকে নিয়ে আসেন পজিটিভ দিকগুলো, মানুষ যেগুলো রিভিউ দিয়েছে পজিটিভ দিকগুলো, যে এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এই 3-4টা ভালো, এটা দিয়ে আপনি 2 থেকে 3 মিনিট একটা ভিডিও তৈরি করেন, সেইটা আপনি কি করতে পারেন কন্টেন্টের মধ্যে মাঝখানে এমবেডেড করে দিয়ে দেন। তাহলে মানুষ অত পড়ার সময় নেই, ভিডিওটা দেখে যদি তার মেন জিনিসটা পেয়ে যায়, হ্যাঁ ওয়ারেন্টি ঠিক আছে, ফিচার এটা আছে, তাই একটু দেখি তো, তখন ওখানে বাই বাটন তো নিচেই দেওয়া আছে, সে আমাজনে চলে যেতে পারে। বিভিন্নভাবে কাস্টমারকে নিয়ে আমার সাইটে নিয়ে যাওয়া, ওই কন্টেন্ট ভালো ইন্ট্রোর মধ্যে ফোকাস করে দিতে পারি, আমি কন্টেন্ট ইমেজের মাধ্যমে সে ইমেজটা দেখি খুব সন্তুষ্ট, ইমার্জেন্সি বাই বাটন দেওয়া আছে, চলে গেল। তারপরে ভিডিও দেখে পছন্দ হয়েছে, কন্টেন্ট আর পরে নাই, ভিডিও দেখে যে কোনো কোথা থেকে যাবে আমি তো জানি না, আমি যেখানে যেখানে কাস্টমার হিট করে সেই সব জায়গায় ফোকাস করবো আইকেসি টাইপের দিয়ে, ভিডিওটাকে সুন্দর করবো, আমি ইমেজটাও ভাবে তৈরি করবো গ্রাফিক ভিউ থেকে, অথবা কন্টেন্টটাও সুন্দর কোয়ালিটি সম্পন্ন রাখবো, এভাবে আমি নিতে পারি। গাইড দিয়ে হেল্প করবো, যে কোনো জিনিস কেনার আগে ছোট্ট হোক বড় হোক, এখন গাইড প্রত্যেকটার মধ্যে, তুমি এই 3টা জিনিস মাথায় রেখে তুমি যদি কিনো বাজার হবে না, একটা গাইড দিও, বা এটা বাইং গাইড দিতে পারেন, ছোট্ট ওয়ার্ডের 1000 ওয়ার্ডের মতো বাইং গাইড ছোট্ট, সেখানে 300 ওয়ার্ডের বাইং গাইড দিয়ে দেন, শুধু পয়েন্টগুলো আলোচনা করেন, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, পয়েন্ট 4, তুমি কেনার আগে এই গাইডগুলো মাথায় রাখো। এখন আগে তো বড় কন্টেন্টে বড় চিন্তা না, এখন ছোট থেকে ছোট কন্টেন্টও থিমগুলো নিয়ে আসতে হবে পর্যায়ক্রমে, তাহলে 1000 ওয়ার্ডের কন্টেন্টটাও প্রপারলি অপটিমাইজ হয়ে গেল। তিনটা কথায় কন্টেন্ট ক্রিয়েশন যখন আপনি করবেন, তাহলে কি করবেন, অডিয়েন্সের এই জিনিসটা ম্যাটার করবেন, পুরো মানে কাভার করবেন, তারপরে কিওয়ার্ড নিয়ে ফাইনাল করবেন যে কিওয়ার্ড আমার সেম জিনিস নিয়ে গ্যাপ কোথায় আছে, কিওয়ার্ডের গ্যাপটা আমি কি চাচ্ছি, যেটার ভলিউম অলরেডি আছে কিন্তু কাভার করে না, হুবহু কেউই দেয় নাই, তাই আমি গ্যাপটা পেয়ে গেছি, তাই আমি ওইটা নিয়েই কাভার করবো সমস্ত জায়গা আমার কন্টেন্টের মধ্যে, বাস এটা মাথায় রাখা। তারপর এই জিনিসগুলো ইউজ করেন, 500 রাখেন 800 রাখেন, আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনি ইনফোগ্রাফিক রাখতে পারেন, ইমেজ সুন্দর রাখতে পারেন, ভিডিও রাখতে পারেন, গাইড আকারে রাখতে পারেন, পুরো কন্টেন্টের মধ্যে এই ট্রামগুলো, মেইন এই ট্রামগুলো দিয়ে কাজ করা, এটাও একবার মানে কনসেপ্ট যেটা এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে থাকবে। নাম্বার 2তে আমরা এখন 3তে চলে যাই। 3তে কি আছে, যে কন্টেন্ট এসইও অপটিমাইজ করা। আমাদের লেখা শেষ, আমি হয়তো নিজে লিখেছি অথবা কোনো রাইটারকে হায়ার করে লিখাইছি, এখন শেষ আমার হাতে আছে। এখন এসইও অপটিমাইজ কোনো কোনো ক্ষেত্রে যারা একটু প্রিমিয়াম কন্টেন্ট রাইটার, যারা মিনিমাম বাংলাদেশের টাকায় 2000 টাকা বা 20 থেকে 30, 25, $100 পর্যন্ত 1000 ওয়ার্ডের জন্য কন্টেন্ট আছে। এখন আমার তো ওইটা জানা দরকার নেই, আমার হলো 500 টাকা থেকে 1000 টাকা আমার জন্য ইনভেস্ট অনেক কঠিন জিনিস। আর নিজেও যদি লিখি তাহলে তো কথা নাই, নিজের পরিশ্রমটাকে মূল্যায়ন করা, আমি লিখতে পারি তাই বলে ভেবো না এমন জিনিসটা না, যারা লিখতে পারে নিজেকে মূল্যায়ন করবেন যে আমার কিওয়ার্ড যদি আমি যে কন্টেন্টে যে মানে লিখি এমন ভাবে লেখা যে এটা বাজার দরজাতে 1500 বা 1500 টাকা দাম হয় পার 1000 ওয়ার্ডে, তাই ওই জিনিসটা ভাইয়া আমরা যাতে নিজে লিখতে পারি সেইভাবে শেখাবেন। আমি ইনশাআল্লাহ এটা এইভাবে আপনাদেরকে, এটা আগে প্রথম পার্টটা থিওরিটিক্যাল বোঝাচ্ছি, যে এইগুলো ধরে আমরা সেকেন্ড পার্টের মধ্যে প্র্যাকটিক্যালি লেখা ট্রাই করব, যে কিভাবে কোন কোন জিনিসকে ফোকাস করতে হয়, আমরা সেটা ইনশাআল্লাহ দেখবো। আর আমি এটাই ট্রাই করি, যারা একেবারে বেসিক দুর্বল তারা আমি চাইলেও তো পারবো না, এখানে কিছু জিনিস তো জানতেই হবে, আমি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি কোথা থেকে নিয়ে কিভাবে নিয়ে কোনটার পরে কোনটা, এগুলো কিভাবে কভার করতে কি কি জিনিস লাগে, যেটা আজকে ঠিক হবে সেটা প্র্যাকটিক্যালি আমরা সামনে আগামীকালকে দেখবো ইনশাআল্লাহ। কন্টেন্ট এসইও অপটিমাইজ করা, হাতে তো পেয়ে গেছি, 1000 ওয়ার্ড বা 5000 ওয়ার্ড আমার হাতে আছে, এখন অপটিমাইজ করার দায়িত্বটা আমার। রাইটার যদি প্রিমিয়াম হয় সে কিছু ক্ষেত্রে নিজেই ছবি পর্যন্ত দিয়ে দেয়, রাইটারে ডিসাইড করে এই ইমেজটা এটার জন্য পারফেক্ট হবে, এই ভিডিওটা এই টাইপের ভিডিও তুমি দিতে পারো, না হলে এটাকে দিয়ে দাও এমবেড করে, কোনো অসুবিধা নেই। অথবা এই কিওয়ার্ড এইখানে ঠিক আছে, সে পজিশনগুলো ঠিক করে ডিস্ট্রিবিউশন করে দেয়, কোথায় আমার ইন্ট্রোর মধ্যে ঠিক আছে কিনা, শেষে ঠিক আছে কিনা, মাঝে ঠিক আছে কিনা, প্রিমিয়াম যারা রাইটার তারা এটাও কভার করে দিয়ে দেয়, কোথায় কোথায় কোনটা ডিস্ট্রিবিউশন সব ঠিক রাখে, কিওয়ার্ড প্রমিনেন্ট গুলো ঠিক আছে না, ডেনসিটি গুলো ঠিক আছে কিনা সব সে দেখে। আর নর্মাল রাইটাররা শুধু লিখে দিবে, আপনাকে এত অপটিমাইজ করার সময় নেই। এখন ধরে নিলাম আমি ওই ধরনের অপটিমাইজ আর্টিকেল বা রাইটার না, বা আমি নিজেই দেখতেছি আমাকে এই জিনিসগুলো অপটিমাইজ করতে হবে, মেইন ফলোইং যেগুলো আমাকে রাখতে হবে, অবশ্যই আমার প্রত্যেকটা ওয়ার্ড কাভারের 1000 ওয়ার্ড বা 5000 ওয়ার্ডের মধ্যে এগুলো রাখতে হবে। টাইটেল তো অবশ্যই একটা লাগবে, টাইটেল ছাড়া তো কোনো আর্টিকেল হবে না। টাইটেলের একটা মিনিমাম ক্যারেক্টার আছে <65, এর নিচে যেন এত শর্ট না হয়, এবং 65 থেকে 75 পর্যন্ত নেন, কোনো অসুবিধা নেই, 65 থেকে 75 স্ট্যান্ডার্ড বলা হয়। এই টোটাল টাইটেলটা যাই হোক না কেন, বেস্ট জুস মেকার ধরেন আমি দিলাম, আমি যেটা আগে তৈরি করেছি এটা যদি আমি একটু এখানে চিন্তা করি,
আমি একটু নোটপ্যাডে মনে নিয়েছি, নোটপ্যাডটা নিয়ে আসি, দেখি আমার এটা কতগুলো হয়, আমি কতগুলো ওয়ার্ড হয়েছে আমি এটা এখানে দিই। আচ্ছা, এখানে আমি রাখি, এটা রেখে যদি আমি একটু ধরি, আমি এখানে ওয়ার্ড কাউন্ট দেখাবে, এখানে ওয়ার্ড দেখি আমাদের ভিউর মধ্যে ওয়ার্ড কাউন্ট শব্দটা আশা করি পাবো। এটা সরি ওয়ার্ডের মধ্যে আছে। এটার মধ্যে যদি আমি ভিউর মধ্যে যাই, সরি রিভিউর মধ্যে যাই, তাই ওয়ার্ড কাউন্টের মধ্যে আমার এখানে আছে কত, যে টোটাল আছে মাত্র 31টা ক্যারেক্টার, যেটা আমার 65 থেকে 75 ক্যারেক্টার, 65 এর নিচে যেন না হয়, তাই এখানে 31 ক্যারেক্টার, না এত ছোট আমি দিতে পারবো না, মিনিমাম 65 এর কথা বলছি, তো এটা স্ট্যান্ডার্ড, তাই আমাকে এটা 10 এ বড় করতে হবে। 10 বেস জুস মেকার রিভিউ 2 এখানে আমি একটা সেপারেটর বলবো এটাকে, ধরেন ভাই এটা কি H1 লিখতেছেন? এটা H1। আচ্ছা এটা কি যত মানে 65 মানে এটা বুঝলাম না। 65 ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, এটাকে বড় করা, 65 এর লেস দেন 65 এর নিচে যেন না হয়, মানে এটা একটু বড় করে দেন, কারণ এখানে শো করার ব্যাপার আছে। এই যে আমাদের এই যে টাইটেলটা পুরোটাই দেখেন। আচ্ছা আচ্ছা, তাতে আপনার হয়তো এই অংশে তো র‍্যাঙ্ক করতে পারে, আবার তো টপ রেটেড জুস পেপার, এটা দুটো কেউ সার্চ দেয়, কেউ সার্চে দিছে টপ রেটেড জুস মেশিন চাচ্ছে, এটা এটে র‍্যাঙ্ক করে বসে থাকবে, অথবা কেউ সার্চ দিছে বেস্ট জুস রিভিউ, এটা যেটাই দেখুক না কেন অন্তত দুইটা ফোকাস হয়ে গেল, দুইটা ফোকাস মানে দুইটা র‍্যাঙ্ক পেয়ে গেল। হ্যাঁ দুইটা র‍্যাঙ্ক, কিন্তু আমি যে কোনো একটা ভিতরে কভার করব, অথবা দুইটাই আমি ধরে ধরে আমার কন্টেন্টে নিয়ে আসবো, কিন্তু আচ্ছা এটার মধ্যে যে এলএসআই লেখা হবে, আমরা এলএসআই তে তো আরো কিওয়ার্ড বের করা হবে, তো আমরা যদি এই H1 টাকেই যদি মনে করেন অপটিমাইজ করি তাহলে কি ওগুলো হয়ে যাবে? হ্যাঁ ওগুলো হয়ে যাবে। এখানে 54 ক্যারেক্টার, এটা 54 দিছে, 65 পর্যন্ত দেখা যাবে, এর বাইরে হয়ে গেলে 75 এর ওভার হয়ে গেলে, এত বড় হয়ে গেলে আর দেখাই যাবে না, গুগল থেকে বাদ পড়ে যাবে। এরকম যদি কিছু एग्जांपल দেখি, দেখেন যেগুলো দেখা যাচ্ছে না, ডট ডট পড়ে গেছে, এরকম যে একটা পাইকিনারি, এটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, এই যে ডট, এটা কি ওয়ার্ড কাউন্ট ভাই? এটা হ্যাঁ এটা ডট 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 ডট, এটা ওয়ার্ডে দেখলাম যে কত ওয়ার্ড, 65 এর জন্য উপর হয়ে যাবে, মানে আরো কিছু আছে মোরের পরে আরো, এরকম বড় এত কিছু দিব না, মিনিমাম 65 এর মধ্যে রাখলে এখানে ডিসপ্লেতে শো হবে। তাহলে আমাদের কি করা দরকার, তে আমাদের টাইটেলকে অবশ্যই অপটিমাইজ করা দরকার, প্রথম নাম্বার 1। তারপরে কি আছে, এটা বোর হয়ে গেল, এরপরে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন এখন কোনো ম্যাটার না, গুগল এটাকে এখন করতেছে না, এখন এই গত 20 সাল থেকেই করে না, তো আমরা তবুও আমরা যেহেতু ফোকাস যেহেতু থাকে, মেটা ডেসক্রিপশন মিনিং এই যে প্রত্যেকটা টাইটেলের সাথে এই যে ছোট ছোট থাকে, এই দেখেন যে বেস্ট জুস মেকার অ্যাকর্ডিং টু কিচেন অ্যাপ্লায়েন্স প্রস বেস্ট ওভারঅল, এটুকু হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। অনেকে করে কি দেখার পর ভিতরে না ঢুকে এখান থেকে দেখে মেইন জিনিসটা আছে কিনা, পড়ে ভালো লাগে তখন এখানে চলে যায়। এটার মধ্যে জাম টু ওমেগা জুস, বেস্ট জুস টু বাই, এখানে কোনো ধরা নাই, তেমন ভালোভাবে অর্গানাইজ করা না, যেহেতু এখন মেটা ডেসক্রিপশন একটু গুরুত্ব কম দেওয়াতে আগে অপটিমাইজ হইতো, এখন অপটিমাইজ করে বাদ দিয়েছে। অনেক সময় যারা প্লাগইন ইউজ করে র‍্যাঙ্ক মান্থ অথবা আপনার ইউজড এসইও অথবা অল ইন এসইও, সব যেটাই করুক না কেন ওখান থেকে বাই ডিফল্ট ওটা একটা ধরে নেয়, অথবা গুগল নিজে থেকে মেটা ডেসক্রিপশন বানায় দেয়। আপনি যেটাই দেন না কেন ইউজডের মধ্যে, গুগল তার নিজের মতো সে একটা নিয়ে নিচ্ছে এখানে, আগে জিনিসটা হইতো না, আমি এটা অপটিমাইজ করতে পারতাম। আমরা তবু মেটা ডেসক্রিপশন যখন দিব এই কোনো প্লাগইনের ভিতরে, অথবা আমরা ঠিক করে রাখবো এই 150টা ক্যারেক্টার দিয়ে আমি আমার এই ম্যাটার মধ্যে আমি দিব, সেটা আপনি ঠিক করে রাখবেন। প্রত্যেকটা ক্যারেক্টার শব্দ বলা আছে, এটা আপনি কোনো কন্টেন্টের সাথে মেলাবেন না, এমন কিছু লিখবেন। এই মেটা ডেসক্রিপশন দুইটা জিনিস ফোকাস করা, এটাকে জন্য সিটিআর বলা হয়, ক্লিক থ্রো রেট যেটাকে বলা হয়। এটা হলো এমন কিছু, এখানে দেখে আমি একটা পাই কিনা। আচ্ছা এখানে দি 7 বেস্ট জুসার 21, এখানে বলছে হুইপ আপে হেলদি বেভারেজ এট হোম বেস্ট ওভারঅল ওমেগা, একটা ব্র্যান্ড এটা কভার করেছে। এখন হেলদি বেভারেজকে যদি এরকম একটা মানে মানুষকে আকৃষ্ট করার জন্য ক্লিক দিতে বাধ্য হবে, এই জিনিসটা এই টাইপের কিছু এখানে থাকা। তুমি 30 সেকেন্ড ধরে এরকম যে তুমি 30 সেকেন্ডের মধ্যে জুসার তুমি করতে চাও, জুস বানাইতে চাও, তাহলে এই মেশিনটা তোমার জন্য কার্যকরী। এটা যদি এরকম মেটার মধ্যে পেয়ে যায় তাই এটা বেশি মানুষই হয়। আবার যদি আপনি ফিটনেস এর কোনো কাজ করেন, মাত্র 3টা স্টেপ যদি তুমি ফলো করো, তুমি ন্যাচারালি তোমাকে কোনো মেডিসিন নিতে হবে না, তুমি চিকন হয়ে যাবে। এরকম করে ডায়াবেটিস কন্ট্রোল কিভাবে করবা, বা এই জুতাটা কিনে তুমি তোমার যে দেখো প্র্যাকটিসের সময় এটা কত, এরকম আই ক্যাসে কিছু মেটার মধ্যে নিয়ে আসা, যাতে মানুষ ওটা দেখে আকৃষ্ট হয়।
ক্লিক করতে বাধ্য হয়, এরকম এটার মধ্যে চিন্তা করেন, মেটার মধ্যে রাখা, যেটার ম্যাক্সিমাম 165 ক্যারেক্টার। এরপরে আছে কিওয়ার্ড ইন ইউআরএল। দেখেন আমি যেটাকে টাইটেল তৈরি করব সেইটাই যেন হুবহু আমার ইউআরএল এ থাকে। এখন এটা আমরা একটু দেখি দুই একটা। 9 বেস জুস মেকার রিভিউ, এটার ইউআরএলটা আমরা একটু দেখি, এটা ওপেন করি, দেখি সে কতটুকু অপটিমাইজ করছে। তার হলো 9 বেস টাইটেল, এটা হেডিং 1, ইউআরএলটা কতটুকু এসিও অপটিমাইজ করছে। জুস রিভিউ সে কিছুই করে নাই, কারণ তার সাইটটা গুড হাউসকিপিং, অনেক বড় একটা জায়ান্ট সাইট, অটোমেটিক্যালি র্যাঙ্ক হয়ে গেছে। কিছু কিছু তার অপটিমাইজ ছাড়া যে কেউ র্যাঙ্ক পেয়ে যায় তাদের আর এত অপটিমাইজ না, অটোমেটিক একটা আর্টিকেল আর একটা আর্টিকেলকে উঠায় নিয়ে আসতেছে। এই আর্টিকেল দেখেন অ্যাপ্লায়েন্সের একটা ক্যাটাগরি, জুসার রিভিউ তার একটা ক্যাটাগরি, জুসার রিভিউর মধ্যে এই জিনিসটা আছে, বেস্ট জুসারটা কত ধাক্কা পার হয়ে। আমরা যদি এদিকে যাই দেখো অ্যাপ্লায়েন্স একটা ক্যাটাগরি আছে, কারণ এটা অথরিটি সাইট, অনেক সাইট এত অপটিমাইজ করার তার সময় নাই। অথরিটি এখন অ্যাপ্লায়েন্স তোমার কোনো একটা অ্যাপ্লায়েন্স আছে, অ্যাপ্লায়েন্সের মধ্যে আমি ঢুকবো, অ্যাপ্লায়েন্স কিসের মধ্যে আছে, সরাসরি অ্যাপ্লায়েন্স দেখেন এখানে খুঁজে পাওয়া তো আমার জন্য কষ্ট, কোনো না কোনো মধ্যে অ্যাপ্লায়েন্স একটা আছে, প্রত্যেকটার মধ্যে আমরা ঢুকি অ্যাপ্লায়েন্স একটা পেয়ে যাব। অ্যাপ্লায়েন্সের মধ্যে সে তারপরে জুস রিভিউ আছে, জুস রিভিউর ভিতরে মডেল দিয়ে তারপরে বেস্ট জুসার দিয়েছে। এটা বাদ, এটা এসে অপটিমাইজ না আমরা যেটা চাচ্ছি, কিন্তু সে র্যাঙ্ক পেয়ে গেছে তার জায়ান্ট সাইট, অনেক অথরিটি সাইট, তার এভাবে সে পায়নি, ইউআরএল দাও সে পায়নি এটার দ্বারা। এখন তারপরে টপ, এটা একটু দেখে আসি কতটুকু অপটিমাইজ করছে টাইটেলের সাথে। টপ 5 বেস্ট জুসার 2020 আমরা দেখে অ্যাডমিট দিয়ে আসি। এখন এই কতটুকু করেছে বেস্ট জুসার, তার শুধু ক্যাটাগরিতে। এটা কি ধরনের, এটা কি করে হেলথ কিচেন, হেলথ কিচেনে আর কি কি পার্ট আছে আমরা যদি একটু ইয়েতে দেখি, শুধু রিভিউ নিয়ে সে কাজ করে, রেসিপি নিয়ে কাজ করে। রিভিউর মধ্যে আবার শুধু নিউট্রিশন, ওয়াটার, জুসার, জুসার একটা না, শুধু আমরা তো একটা জুসার খুঁজতেছি বেস্ট জুসার, শুধু জুসার না, সে ব্লেন্ডার, জুসার, ফুড প্রসেসর, কিচেন নাইফ, গার্বেজ, হিউজ নিয়ে কাজ করে। এটা একটা সেমি অথরিটি বলতে পারেন, একটা ইন্ডাস্ট্রিকে সে ভাগ করছে। কিচেন একটা ইন্ডাস্ট্রি, কিচেনের মধ্যে যে জিনিসগুলো থাকে, জুসার থাকে, ব্লেন্ডার থাকে, প্রসেসিং থাকে, ছুরি কাঁচি থাকে, সবগুলো নিয়ে সে কাজ করছে। কুকওয়্যার, গ্রিল, সেমি অথরিটি, নট অথরিটি। অথরিটি হলো মাল্টি নিশ থাকতে হবে, এখানে নিশ একটা কিচেন, কিচেনের মধ্যে যত ভিতরে আছে সেটাকে সে ন্যারো করেছে, ডিপ ডাউন করেছে। জুসার একটা কিচেনের অ্যাপ্লায়েন্স, ওয়াটার ফিল্টার কিচেনের সামগ্রী, ব্লেন্ডার কিচেনে থাকে, ফুড প্রসেসরটা কিচেনে থাকে, নাইফটা থাকে, গার্বেজটা ফালানোর জন্য একটা হয়তো থাকে, কিচেনের ফসেট থাকে, যতগুলো কিচেন রিলেটেড, এটাকে সেমি অথরিটি। একটা ডিশ, একটা ইন্ডাস্ট্রি, ওটাকে যত ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের এটা ওইখানে গেল, তা আমরা এটা অপটিমাইজ করা নাই, কারণ যারা অথরিটি সাইট বা জেনে অথরিটি তারা বিভিন্নভাবে র্যাঙ্ক পায়, তাদের এত অপটিমাইজের দরকার হচ্ছে না। অপটিমাইজ করেছে নিশ সাইট। আমাদের এটা একটু দেখে আসি, এটাই মনে মেবি দেখলাম, আমরা একটু দেখি এরকম কারা অপটিমাইজ করেছে কতটুকু। বেস্ট জুসার একটা মডেল, এটা কি সাইট আমরা এটা একটু দেখি, বিশাল অথরিটি সাইট, এর তো কোনো ঠিক ঠিকানাই নাকি। রেসিপি কোর্স, ড্রিঙ্কিং কর্পোরেট, বাই রিজন, পপুলার ইন্ডিগেন্ট, ওভার টু বাই, অনেক কিছু সে কভার করছে। কারণ এগুলো যেগুলো অথরিটি বা যেগুলো জায়ান্ট সাইট অথরিটি নিয়ে অনেক কিছু কাজ করে, তাদের ই কমার্সের, তাদের এসিওর পার্টটা সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেকটা এরকম জায়ান্ট সাইট, ই কমার্স সাইট মানে অথরিটি সাইট। বিজনেস ইনসাইটের বড় সাইট, অ্যামাজন তো জায়ান্ট সাইট, অ্যামাজন জায়ান্ট সাইট, ভেরি ওয়াইফাই। আমি একটু ছোট্ট সাইটে এরকম কেউই নাই, আমি একটু সেকেন্ড পেজে যাই, কারণ যারা সেকেন্ড পেজ থেকে একটা চাচ্ছি, ওয়্যার কাটার কত পিছনে চলে গেছে। বেস্ট প্রোডাক্ট, অ্যাপ্লায়েন্স, স্মল, বেস্ট কোড আছে, এটা কিছু দেখি। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে তার বেস কোড প্রেস জুসার, বেস কোড প্রেস জুসার, সেইটাকে নিয়েছে। বেস্ট কোড প্রেস জুসার, বেস্ট কোড, এটাকে তার হাতে কিওয়ার্ড ফোকাস করা। আমরা যদি এটাকে ফাইনাল করতে চাই, আদৌ তাই করছে কিনা, বেস কোড প্রেস ইউআইসিআর জুসার, আমরা যদি এটা একটু সার্চ করি, এটা টাইটেলের মধ্যে পাওয়া গেছে। সেকেন্ড কোথায় আছে, তারপর আরেকটা সেকেন্ড, এটার কতটুকু পরে, ঠিক পরেই যখন শুরু করেছে সেখানে একটা হেডিং করেছে, দেন আরেকটা বেশ করতে জুসার, এখন কি করছে ওটার পরে আরেকটা জুসার, কন্টেন্ট কি 4টা 5টা 6টা 7টা 8টা নিয়ে টপ 8 রেখেছে। ছোট্ট হয়তো এটা 1500 থেকে 2000 ওয়ার্ড ম্যাক্সিমাম আছে, এর মধ্যে সে 3বার অপটিমাইজ করেছে। তাহলে এই যে ইউআরএলটাকে অপটিমাইজ করা আছে, এটাও অথরিটি সাইট মেবি, দেখি এটা অথরিটি সাইট, অনেক কাজ করে, তারপরে সে অপটিমাইজ করছে। অন্তত এই যে দেখেন তার টাইটেলের সাথে অপটিমাইজ করা, যেমন আমি প্রথম পেজে কাউকে দেখলাম না। তাহলে দেখা গেল এইভাবে আমাদের অন্তত ছোট্ট, আমরা যেহেতু নতুন নিউবি, আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে আমাদের ইউআরএলটা যেন অপটিমাইজ হয়। আমরা অবশ্যই হাইফেন অটোমেটিক হয়ে যায়, বাই হাইফেন লেখা আছে, কিন্তু হাইফেন অটো হয়ে যাবে, এই যে হাইফেন অটো যোগ হয়ে যায়, আমাদের এটা দরকার নেই। ইউআরএল অটো ওখানে হয়ে যায়। তারপর কি থাকতে হবে, একটা H1
অথবা H2 ট্যাগ, তবে প্রাইমারি কিওয়ার্ড শুধু H1 এবং সেকেন্ডারি গুলো H2 আকারে থাকে। সেকেন্ডারি কোনটা নিয়েছেন আর প্রাইমারি কিওয়ার্ড কোনটা নিয়েছেন আমরা আগে যেহেতু ডিসকাস করেছি। আমার যদি এটা প্রাইমারি হয়, আপনি সেকেন্ডারি মনে করুন যে আমি এই দুইটাকে রাখবো সেকেন্ড, এটা নিয়েও আমি কথাবার্তা বলবো 200-300 করে ওয়ার্ড করে, তাই অবশ্যই এটা হেডিং 2 তে রাখবেন, এটা হেডিং 2 তে রাখবেন। আর যদি না আমি কোনো হেডিং হিসাবে একে নিচ্ছি না, একে সাপোর্টিং হিসাবে নিচ্ছি, একে ফোকাস করার জন্য, আমি কথার ভিতরে ফোকাস করব, তাহলে কোনো টাইটেল বা কোনো ট্যাগ হবে না। একটা ট্যাগ একটা জিনিস আপনাকে ভিতরে বোল্ড করে দেন, এটা করতে পারেন, কিন্তু H2 না হয় H3 করে দেন, ম্যাক্সিমাম H4 করে দেন, তবে H2 কখন H1 এর পরেই র্যাঙ্কিং এর দিক থেকে রোবট H1 কে আগে ট্র্যাক করে, দেন H2 ওই পেজে কতগুলো পোস্টের মধ্যে H2 ট্যাগ আছে। আপনি যদি আলটিমেটলি মানে তাকে সেকেন্ড সাব হেডিং না করেন, কখনো H2 দিবেন না। যদি মনে করেন না আমি জাস্ট এটাকে এটা নিয়ে আমি কিছু কথা বলবো লাইনের ভিতরে অথবা সেন্টেন্সের ভিতরে, সেটা ভিন্নতা, সেটাতে কোনো ট্যাগের দরকার নেই। কিন্তু যদি আপনি এরকম করতে চান যে না আমি এটাকে ফোকাস করতে চাচ্ছি, তাহলে H2 ট্যাগ দিতে পারেন অথবা H3 ট্যাগ দিতে পারেন। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো সামনে ক্লাসে, H1 ট্যাগ, H2 ট্যাগ, কোথায় কি দিব, কোনটাকে দিব না, এটা আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবো এই জিনিসটা কি। এটা আমাকে রাখতেই হবে, H1 একটা ট্যাগ থাকতে হবে, মানে টাইটেলটা বেশি করে H1 ট্যাগ হয়। তারপরে কিওয়ার্ড অ্যাঙ্কর ট্যাগস। কিওয়ার্ড অ্যাঙ্কর ট্যাগস এখন কতটা গুরুত্ব, আমি আমার এই যে পোস্ট দেখি, যে পোস্ট অলরেডি বের করা আছে, আমি এটা একটু দেখি অ্যাঙ্কর ট্যাগস কোনটা। বেশ কোড প্রেসার জুস, এখন দেখি এখানে কি কি অ্যাঙ্কর দেখেন করা আছে। এখন হাউ বাজি জুসিং ফ্রম দি সিভারে জুস ক্রেজ রিলেটেড লিকুইড ডায়েট, আরো কি কি আছে পোস্টের মধ্যে অ্যাঙ্কর। আমি কোর পেজ জুস লেখা দেখেন পাওয়া গেছে একটা কোর, যেটা আমার মূল, যেটা কোর পেজ জুস, এটা আমার মূল জিনিস। এখন কোর জুস পেজ জুস রেসিপিটা সে অ্যাড করে, এটাকে কি আরেকটা দেখেন আর্টিকেল, আমি যদি ক্লিক করে নিউ ট্যাবে দেখেন হিয়ার আর সাম ইয়াম্মি ওর পেজ জুস রেসিপি। এখন রেসিপি এখন পড়ার জন্য দেখেন ওই সাইটে, তার সাইটে না আরেকটা সাইটে, এটা দেখেন এক্সটার্নাল। হ্যাঁ, এই সাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েটের জন্য তাকে যেহেতু আরেকজনের কাছে বলতে হবে যে আমার এই সাইটের মধ্যে হয়তো তারা গেস্ট পোস্ট করবে, মানে ব্যাকলিঙ্ক চাইছে যে আমার সাইটে আমি তো এগুলো কোড জোসানে কথাবার্তা বলি, তোমার সাইটটাও তো এগুলো অনেক কথাবার্তা বলে, ওখানে কি বলছো তুমি রেসিপি নেবো, রেসিপির মধ্যে তুমি এই কোড জোসারকে উল্লেখ করেছো। দেখেন এখানে 8 ইজি জুসি রেসিপি ফর গেট টু স্টার্ট, এর মধ্যে কোড একটা আছে, যেটা সে দেখুন এই ব্যক্তিটা হয়তো কভার করছে, COAUD, একটু সার্চ করে দেখি কোড পেজ জুসার, যে কোড পেজ জুসার এখানে সে আছে। এখন এটা বলছেন তুমি তো কোড স্পেশাল নিয়ে কাজ করো, আর আমি এটা নিয়ে একটা আর্টিকেল করেছি কোড পেজ জুসার নিয়ে, তুমি আমাকে যদি একটু তোমার সাইট থেকে বলো যে না এটা আছে। এখন এই বেচারা করছে কি, তাকে রুজ দিছে না, এই যদি কোড পেশার জুসার কিনো যদি রেসিপি আমি শিখতে চাও, তো রেসিপি তুমি শিখতে পারো, এখানে চলে যাও। এইরকম কিছু কিছু কিওয়ার্ড অ্যাঙ্করিং, কোন কোন কিওয়ার্ডকে অ্যাঙ্কর রাখবেন, এটা আগে থেকে ঠিক করে রাখবেন, মার্ক করে রাখবেন, যে আমি যেহেতু আমার ব্যাকলিঙ্কে আসো কাউকে দিতে হবে, হয়তো আমি কাউকে ব্যাকলিঙ্ক দেবো অথবা কেউ আমার কাছে আসবে, কেউ যদি আসো আমাকে কিওয়ার্ড ফোকাস করতে হবে, ভাই এটার উপর তোমার তো দেখলাম আর্টিকেল আছে, তুমি কি এটাকে একটু আমাকে লিঙ্ক দেওয়া যায় কিনা, কারণ তোমার এখানে কিছুটা এটা গ্যাপ আছে, এটাকে একটু কভার করেছি। ঠিক এই ব্যক্তি যখন এই বেচারা যখন এটা নিয়ে রেসিপি তৈরি করতে গিয়েছে, তখন এই ব্যক্তি এই বেস্ট এই কোম্পানির কাছে এসে বলছে যে ভাই তুমি তো কোড প্রেস না লিখছো, এখন কোড প্রেসার তো কেনার আগে কিভাবে কিনবে, কি কি হবে না হবে, তুমি যদি আমাকে আমি তো রেসিপি করছি যেখানে কোড এটা ইউজ করেছে, তুমি আমাকে যদি একটু রিফার করো, তখন এই ব্যক্তি বলে দিছে যে কোড প্রেসার যদি রেসিপি তুমি শিখতে চাইবে তুমি এটা এভাবে দেখতে পারো, তখন সেখানে দেখেন অলরেডি দিয়ে দিছে। আমরাও এই টাইপের, আমরা যখন একটা 1000 বা 500 যেখানে যা লিখি না কেন, এরকম কিছু ফোকাস করা ট্রাই করবো যে আমরা কিওয়ার্ড অ্যাঙ্কর কোনগুলোকে করবো, হয় নিজের জন্য। কিওয়ার্ড অ্যাঙ্কারে কিন্তু দুইটা মাথায় রাখবেন, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল হলো আমি আমার পেজ থেকে আরেকটা পেজে, এখন এই ব্যক্তিটাই দেখি প্র্যাকটিক্যাল যে নিজের পেজে দেখি, এটা তো আরেকজনের কাছে দিচ্ছে, নিজের পেজের মধ্যে কি কি আছে। এখন কথা হচ্ছে হাউ বাজি, হাউ বাজি যদি আমি নিউ ট্যাবে দেখি, তার সাইটে না অন্য সাইটে নিয়ে দেখি আগে, সম্পূর্ণ ভিন্ন সাইট না তার সাইট, দেখেন অবশ্যই ভিন্ন সাইট, এটা bestproduct.com, এইটাই এক্সটার্নাল লিংক করে দিয়েছে, আচ্ছা গেছে, এটা বাদ। এখন থেকে নিজের প্রতি কি আছে, যা তার সাইটেরটা যা বেস্ট নিজে আছে, দেখি আমরা একটু ট্রাই করি। মোর যদি জানতে চাই, আমি বলেছি এখানে মাত্র কত অল্প কিছু ওয়ার্ড কভার করেছে, শর্ট মানে 100-150 ওয়ার্ডের। এখন কি বলতেছে তুমি ডিটেইলস পড়তে চাও, আমি এটাকে যদি ওয়ার্ডে নিয়ে যাই, দেখেন মাত্র সিম্পল কয়েক ওয়ার্ডে এটা ট্রিক করেছে, এটা মাত্র সেটা রেখেছে। এখানে দেখা যাইতেছে ওয়ার্ডের মধ্যে যদি যাই, উইথ স্পেস 516 ক্যারেক্টার আছে এখানে, তার মানে ওয়ার্ড দুটো আমাকে 91 100 ওয়ার্ডও রাখে নাই, মাত্র 91 ওয়ার্ড রেখেছে ছোট্ট। এখন 91 দেখে ভালো মন্দ কিছু বোঝা যায়, বোঝা যায় না, সে আবার 8টা নিয়ে কভার করছে, তো এই জন্য এত এখানে ডিটেলস রাখে নাই, আগে তো ইন্ট্রো দেশে কনভিন্স করে ফেলছে, এখন শর্ট ফর্মে সব নাও, সে বাটনও দিচ্ছে, তারপর কিনার আগে আরো 2-1 লাইন পড়তে চাও 100 ওয়ার্ডের মধ্যে দিয়ে রাখছে।
না তোমার পোষাচ্ছে না, এটাই কেনার জন্য তুমি স্থির করছো, কিন্তু আরো জানতে চাচ্ছ এটার ব্যাপারে, এই $300 খরচ করার আগে আরো একটু ডিটেইলস জানতে চাচ্ছ, এই কি যে হিউরোম এইচপি সুয়াজো স্যার এটাই কেনার আগে তুমি এটাতে ক্লিক করো, দি বেস্ট। দেখেন এবার তার সাইটেই আছে, এই সাইটটাই দেখেন আরেকটাতে গিয়েছে, এবং এইটা বিশাল বড় ওই প্রোডাক্ট যেটা আছে আমার এটা দেখি, এই যে এইটা দেখেন, আমি এটাকে খোঁজ করে এখানে কতটুকু কভার করছে দেখি, এটাকে আমি যদি 5 দেই, আমি যদি এখানে কতটুকু নেক্সট দেখি আগে, অথবা কি এখানে কি রিং করেছে সে, এখানে রিং করেছে দি বেস্ট জুস কিউইনস। আচ্ছা কিউইন কি হলো, কিউইন মানে এখন দেখা যাচ্ছে ক্লিনসেস ফর ডিটক্সিং, এই জিনিসটা জানার জন্য এখানে মোর এইটাকে জানার জন্য দেয়নি, এখানে দিয়েছে যে তুমি এটার ক্লিননেস পরিষ্কার সম্পর্কে এখানে আরেকটা আর্টিকেল করা আছে, দি 6 বেস্ট জুস ক্লিননেস, মানে এই আর্টিকেলকে ফোকাস করার জন্য এই কিওয়ার্ডে সেখানে অ্যাঙ্কর করে বসে আছে। তার মানে শুধু এটা আবার অনেক জায়গায় দেখবে যে এইটার ডিটেইলস এখানে 91 ওয়ার্ড, এইটা নিয়েই 1000 ওয়ার্ড সিঙ্গেল প্রোডাক্ট লিখে বসে আছে, এরকম এটার মধ্যে হতে পাবেন খুঁজতে পড়ে, এবং বুঝার সেক্ষেত্রে আমরা কোনটাকে অ্যাঙ্করিং করবো, কারণ একটা আর্টিকেল লেখার মানে এই না যে ওটা শেষ, ওই একটা আর্টিকেল থেকে আরো 3টাকে আমি কিভাবে লিঙ্ক করে দিতে পারি, আরো 3টাকে আমরা সিনিয়র যে আমরা কিওয়ার্ড আনলো লিখবো, আরো কন্টেন্ট লিখবো পর্যায়ক্রমে, একটার সাথে একটা কানেকশন রাখার ট্রাই করুন, একটার সাথে একটা কানেকশন রাখার ট্রাই করবেন। তাহলে এটা হলো আমাদের সেই পার্টটা যেটা আমরা অ্যাঙ্করিংটা ঠিক মতো বুঝবো, কিওয়ার্ডের অ্যাঙ্করটা কোনটাকে দেবে এক্সটার্নালি, কোনটা দেবে আমার মধ্যে রাখবো, এটা ঠিক করে রাখা। দেন ইমেজ দেন অথবা ভিডিও দেন উইথ অল্টার ট্যাগ, ইমেজ তো দিবেনই, ভিডিও যাই দেন, প্রত্যেকটা অল্টার ট্যাগ এক্সট্রা প্রপার্টিজে গিয়ে কাস্টমাইজ করে দেয়। আমরা যদি একটু এখন এটা একটু দেখি যে অল্টার ট্যাগ জিনিসটা কি, একটা ইমেজ আমরা যাই প্রথমে, এটা একটা ইমেজ, এই ইমেজে যখন আপনি দিবেন তখন দেখেন এই রিনেমে যেটা দিচ্ছেন, দেখেন এখানে 16 রিজন টু সাসপেন্ডেড অ্যামাজন অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার এটা রিনেম, এটা যদি এখানে দিয়ে রাখেন তখন এইটা যখন ইমেজের মধ্যে যাবেন, আমি একটু দেখি সাইটের মধ্যে, এই ইমেজের মধ্যে যদি আমি একটু ভিউ সোর্সে যাই, কন্ট্রোল ইউ দিয়ে চলে যাবে সরাসরি ভিউ সোর্স, এখানে আমি সার্চ দিই ALT, দেখি অল্টার ট্যাগ কোথায় আছে, যে কোনো প্রথমতে যাই অথবা অল্টার TAG দেই, TAG অল্টার ট্যাগ, এখানে কপি করে, এই সাইটটা খুব স্ট্রং সাইট, দেখি আমাদের, দেখি এখন ভিউটাই হয়নি যার কোনো সময় লাগছে, ALTTAG ইমেজ দেই IMG। আচ্ছা আমরা আরেকটা সাইটে যাই, এটার মধ্যে যাই, আমরা দেখেন এই যে ইমেজের মধ্যে কত ইমেজ তো আমি সরাসরি একটা ইমেজের মধ্যে চলে যাচ্ছি, IMG, হ্যাঁ এখানে আছে, এটা না ইমেজ ট্যাগে যাই, ইমেজ, এই যে দেখেন আমরা এইটাকে যেটা বোঝাচ্ছি ইমেজ, এখানে সোর্স আছে, এখন অল্টার ট্যাগ কি দেয়া আছে দেখি আমরা একটু ডিটেইলস এখানে কভার করেছি কিনা অল্টার ট্যাগ হিসাবে, ইমেজ সোর্স আছে, সোর্সের পরে অল্টার থাকবে ALT, ইমেজ আউটার এখানে নাই, একটা জায়গা অল্টার নাই, আমরা আরো একটা সাইট যাই, এখানে আছে ফিগার দেয়া আছে, আরো কি আছে অপটিমাইজ, এটা রো নাই, কোডিং করা, ইমেজ কন্ট্রোল, ইমেজ লোডিং, বড় বড় সাইট গুলো এগুলো অ্যাভয়েড করে গেছে, এটা মাল্টি অথরিটি সাইট, কতগুলো তারা অল্টার ট্যাগ দেবে, ছোট সাইট ছাড়া বোঝানো কষ্ট, প্রত্যেকটা অথরিটি সাইট গুলো অল্টার ট্যাগে ধারে নেই, আগে নিউজ করে কাজ করেছে। আমরা যদি ছোট্ট একটা সাইট দেখি, এটা হলে আমরা যদি, আচ্ছা আমি এটা জাস্ট, এটা আমি একটা পোস্ট, এটা যদি আমি দিই ভিউ পেজ সোর্স,
ইমেজের উইথ আছে, ইমেজের হাইট আছে, এই যে ইমেজ আছে অনেকক্ষণ পর পাওয়া গেছে। অল্টার ইমেজের এখন এই অল্টার মধ্যে কিছু রাখে না, এই যে ফাঁকা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু বড় করে দেখতে পারেন, এটা মিসিং আছে এখানে। কি স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মানে ইমেজের কোথায় হারাইছে সেটা এই জিনিসটা যে ব্র্যাকেটের মধ্যে তারা দেন নাই। আমরা এটা কখনোই করব না আমাদের এই অপটিমাইজের ক্ষেত্রে। আমরা যেহেতু যত অপটিমাইজ আমরা করব আমাদের সাইটটা, যে ইমেজের যে অল্টারটা থাকে সেটা কি এখানে টায়ার ডেপথ এটা দেয়া আছে দেখেন, এই যে অল্টার যেটা এটা দেওয়ার কারণটাকে না দেওয়ার কারণটা কি, যদি আমি অল্টারটা দিয়ে দেই, এই ট্যাগটা দিয়ে দেই, যদি কোনো কারণে সাইট লোডিং স্পিডের কারণে আমার ভিউ ইমেজটা ভিউ না হয়, অন্তত এখানে কি জিনিসটা ছিল, এখানে এই অল্টারে যেটা দেয়া থাকবে সেটা ইমেজের পরিবর্তে টায়ার্স মানে একটা টায়ারের ছবি ছিল, এটা শো করবে, মানে বুঝবে এখানে একটা কিছু ছিল, টায়ার ছিল নাকি গোলাপের ছবি ছিল নাকি জুস বেভেন্ডারের ছবি ছিল। আর অল্টারটা যদি শুধু সেমিকোলন থাকে, কোনো ভিতরে কোনো কিছু না থাকে, তাহলে আলটিমেটলি দেখে এই জিনিসটা কোথায় আছে, ওই জিনিসটা শো করবে না। আমরা অপটিমাইজের ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখবো অবশ্যই সবাই। এটা দেয়া আছে যে এটার মধ্যে নাই, দেখেন এটার মধ্যে সেমিকোলনের ভিতরে কিছু দেয়া নাই, এখানে অবশ্যই একটা ইমেজ আছে কিন্তু ইমেজের মধ্যে কিছু দেয়া নেই। ইমেজের যদি ছবি ওখানে দেয়া আছে কোন জিনিসটা আছে, এখানে কোনো অল্টার ট্যাগ ইউজ করা নেই। এই ছবিটা যদি ভিউ কোনো কারণে না হয় তাহলে কিছুই দেখতে পারে, এরর এখানে একটা শো ক্রস আসবে, কি জন্য ছিল, কাস্টমারের কি ছিল এই জায়গা না জানে, এরকম অল্টার ট্যাগ আমরা ইউজ করব, এটাকে বলা হয় ইমেজ অল্টার, এটা অবশ্যই আমরা ইউজ করব ভিডিওর মধ্যে। তাই প্রপার মার্কআপ হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড ইওর কন্টেন্ট, এটা সবচেয়ে দেখেন কন্টেন্ট অপটিমাইজেশনের যে পার্টটা কতটুকু গুরুত্ব, যে আমার পুরোপুরি আমার সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড, আমার পুরো কন্টেন্টকে সার্চ ইঞ্জিন গুগল বুঝবে কিভাবে, গুগল তো রোবট, মানুষ তো না, কাজ করবে না, তাতে অ্যালগরিদম সেট করা আছে, অ্যালগরিদম আমার কন্টেন্টকে রিড করবে, তারাই এসে পড়বে, মেনুয়ালি কেউ কখনো পড়বে না, যেহেতু মেনুয়ালি মানুষ পড়বে না, রোবট আমাকে পড়বে, তাই রোবট পড়ার জন্য আমাকে কি করতে হবে, প্রপার একটা মার্কআপ করতে হবে। মার্কআপটা কি করতে বোঝাচ্ছে, যে সার্চ ইঞ্জিনের কি মার্কআপ, সার্চ ইঞ্জিনের কি গাইডলাইন। এখন যেহেতু আমরা জানি টাইটেল কিছু প্রথম বট যখন আসে, যখন কোনো কিছু সার্চ দেওয়া হয়, একটু প্র্যাকটিক্যালি মার্কআপটা আমরা দেখি। বেস্ট জুস মেকার, আমি একজন কাস্টমার, আমি এটা দিয়ে সার্চ করার পরে সাউন্ড আসছে একটু মিউট করে দিই, আমি যখন বেস্ট জুস মেকার আমি আমার সার্চের মধ্যে দিয়েছি, তখন গুগলের রোবট বা বট আমাকে কি করেছে, 10টা 10 রেজাল্ট, টপ 10 রেজাল্ট আমার কাছে শো করেছে। কিভাবে করেছে, যে পদ্ধতিটা মাঝখানে হচ্ছে, তাই এইটা যখন এই সিমিলার, এটা দিয়ে যেগুলো প্রথমে হিট করে, নাম্বার 1 হিট করে টাইটেলকে, টাইটেলে কোন জিনিসটা কাদের কাছে আছে, দেন টাইটেল যদি সিমিলার যতগুলো পেয়ে যায়, টাইটেলের পরে ফোকাস আরেকটা, সেকেন্ড তখন মেটার মধ্যে চলে যাচ্ছে, মেটার পরে যদি না যায় ডেসক্রিপশন ইনটুর মধ্যে, প্রথম যেহেতু লাইন বাই লাইন রিড করে, সেকেন্ডের মধ্যে কাজগুলো হচ্ছে তড়িৎ গতিতে, টাইটেলে যাচ্ছে, টাইটেল সিমিলার খোঁজার পরে টাইটেল পাচ্ছে না, দেন কিসেতে চলে যাচ্ছে, মেটার মধ্যে চলে যাচ্ছে, মেটাতে পাচ্ছে না, ইনটুর মধ্যে চলে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ। তাহলে দেখা গেল প্রথমে যারা টাইটেলের মধ্যে ফোকাস করতে পারতেছে, গুগলের কাছে তার মেন কিওয়ার্ডটাকে ফোকাস করে অপটিমাইজ করতে পারে, টাইটেল যদি করার পরে ইন্টার মধ্যেও করে দেয়, মেটার মধ্যেও করে দেয়, বডির মধ্যেও আছে, যত জায়গায় যদি আমি মোটামুটি নেচারালি, আবার জোরপূর্বক না, নেচারালি যদি আমি আমার এই মূল জিনিসটাকে হিট করতে পারি, মার্কআপ করে দিতে পারি, তাহলে সহজেই আমার কন্টেন্টটা গুগল বুঝতে সক্ষম হবে যে বেস্ট জুস মেকার যে আছে এই ব্যক্তিটাই মনে হয় এইটা নিয়েই লিখতে চাইছে, যদি একদম খুঁজতেছে তাকে আমি এই জিনিসটা যদি দেই সামনে প্রথমে, তাহলে এই ব্যক্তিটা ভালো কিছু তথ্য পাবে। এরপরে এই ব্যক্তি ঢুকছে আমার কন্টেন্টের মধ্যে জুস মেকার পাওয়ার পরে সে পড়ছে, পড়ার পরে সে সন্তুষ্ট হয়েছে যে না এই জিনিসটা আসলে আমার কাজ, আমি যেটা খুঁজতেছি জুস মেকার সম্পর্কে, ভালো জুস মেকার জানতে চাচ্ছি, এই ব্যক্তিটা আমাকে অন্তত ধারণা দিতে সক্ষম হয়েছে যে বেস্ট জুস মেকার 5টা তার কাছে ছিল, আমি 5টা পড়েছি, আমার কাছে টপ 3 বা টপ নাম্বার 1 যেটা আছে সেটা পছন্দ হয়েছে, আমি এখন এটা কিনতে পারি, আমি এখন নিশ্চিন্ত। তাহলে দেখা গেল মার্কআপ যদি ঠিক মতো হয়, কাস্টমার যদি খুঁজে ঠিক মতো পায়, এবং পাওয়ার পর যদি ভিতরে সেই যেটা টাইটেল ছিল যেটা উনি খুঁজছেন ওইটাই যদি ভিতরে যা খুঁজে পান, আমি এখন বেস্ট জুস মেকার দিচ্ছি, আমি এখন এটা যখন প্রথমে তো ইউটিউবে এখানে র্যাঙ্ক করে বসে আছে, সেকেন্ড পেজে আছে, মেবি আমি ফার্স্ট পেজে আসি, 9 বেস্ট জুস রিভিউ, আচ্ছা সেখানে উনি যেহেতু মেকার পায়নি, এখন জুস রিভিউ সে করবে, তারপরে পরে আরো এরকম 2টা 3টা 4টা 5টা মানুষ পরপর যায়, আবার অনেকে সেই এই প্রোডাক্টের মধ্যে চলে আসবে, জুস মেকার আছে নাকি দেখি, জুস মেকার বেস্ট কিছু, এখানে কনফিউশন, অনেক রকম জুস মেকার আছে, বেস্ট কোনটা বোঝা মুশকিল, অনেক এখন কেউ 2টাতে করে, কেউ 3টাতে করে, কেউ 5টাতে করে, কেউ 7টাতে করে, যারা বিশেষ করে ইনফরমেশন নিয়ে কাজ করে, লেখালেখির জন্য কাজ করে, জানার জন্য কাজ করে, তারা 4 5 8টা 10টা ওপেন করে বসে থাকে, আর যারা কেনার জন্য আছে তারা টপ 1 2 3 4 5 ম্যাক্সিমাম, এর বেশি যাওয়ার খুব পসিবিলিটি খুবই কম, কিনবে তো ওই টপ 3 4 এর মধ্যে যদি তথ্য পেয়ে যায়, আর বাকি তারা 8টা 10টা পুরো সময় নষ্ট করার দরকার নেই। আর যারা ইনফরমেশনের জন্য যায়, যে পরে জানার জন্য, সে আবার একটা আর্টিকেল লিখবে,
অথবা সেটা জানে কোনো একটা থিসিস করবে বা কোনো একটা জানা আসবে, তখন তার জন্য 10 টাকা হচ্ছে সেকেন্ড পেজ থেকে পড়া শুরু করে। এখন এই ব্যক্তি জুস মেকারতে পড়ার পর যখন এটাতে গিয়েও, এটা হয়তো এটা মনে হয় না কোনটা, ধরেন এটাই আছে, এখন নেওয়ার পর যাতে টাইটেলের সাথে মোটামুটি তার চাওয়াটা মেলে নাই, মানে কিছু আছে কিছু পায়নি, তিনটার মতো মোটামুটি ধারণা যেটা আছে মন মতো হচ্ছে না, মন মতো হইতেছে না, সে বের হয়ে এখান থেকে স্কিপ করে চলে যাবে। তাহলে এটা সেশনটা খুব মানে এটা কি হইলো, সেখান থেকে না ভালো লাগতেছে না, একটা পেজ ভিউ একটা অপশন পাবে। এখন পরবর্তীতে পেজ ভিউ কত টাইম হয় মানসনে, কতটুকু হলে ভালো, একটা কাস্টমার কত সময় থাকলে আমার কন্টেন্টের ক্ষেত্রে ভালো, গুগল আমাকে ভালো চোখে দেখে, এই গুলোর উপর বেস করে তো আমার আবার পেজের র্যাঙ্কিং গুলো হয়। ডোমেইন পেজ অথরিটি যেটা করে, পেজ অথরিটি কি কি জিনিস নির্ভর করে আমরা পরের স্লাইডে দেখবো। আমার কন্টেন্টের মধ্যে শুধু আমরা তাই কি কি জিনিস আমরা প্ল্যানিং করছি কন্টেন্ট লেখার আগে, প্ল্যানিং করার পর আমরা ওইটাকে ক্রিয়েশনে চলে গেছি, ক্রিয়েশন করার পরে এখন আলোচনা করছি অপটিমাইজে চলে আসছি, অপটিমাইজের পরে আমরা যেহেতু শেষ স্টেজে মার্কআপ পর্যন্ত হয়ে গেল, এখন আমাদের এটাও শেষ, পুরোটা মার্কআপ টার্কআপ সব আমাদের কমপ্লিট করা শেষ। এখন আমরা প্রমোশনে চলে যাব, মার্কেটিং এ আমার এখন পুরোটা আমার কাজ শেষ, এটাকে প্রমোশন করার জন্য যা করা হবে তাই করতে হবে। এখন বলছি গেটিং এ পেজ টু র্যাঙ্ক, এখন আমরা এত কষ্টের বিনিময়ে পেজে র্যাঙ্ক করা, আমার এই পোস্টটাকে র্যাঙ্ক করানো, সাইটটাকে র্যাঙ্ক করানো, অথবা আর্টিকেলটা র্যাঙ্ক, যেভাবে বলি না কেন আমার এটা যেহেতু আমার এটা কিওয়ার্ডস জুস মেকার, এখন জুস মেকার সার্চ দিয়ে যাতে আমার টপ 1 এ আসে, না হলে টপ 2 তে আসে, টপ 3 তে আসে, তো টপ 10 এ আসে, গুগল ফার্স্ট পেজে আমার আসাই চাই। এটা করতে গেলে কি করতে হবে, দুইটা জিনিস মাথায় রাখতে হবে, নাম্বার 1 রিলেভেন্সি, নাম্বার 1 অথরিটি। এখন আমার কিন্তু প্রমোশন মার্কেটিং করব, পোস্ট করা শেষ, সাইটে আমার অলরেডি আমার সাইটে একটা কন্টেন্ট পাবলিশ করা শেষ, এখন প্রমোশনে যাচ্ছি। এটা কোন স্টেজে করবেন, সাইটে কন্টেন্ট দেওয়া শেষের পরের স্টেজ আমাকে করতে হবে, সেটা হয়তো সাথে সাথে করবেন না, সেটা একটা টাইম পিরিয়ড আছে যে আমরা মিনিমাম একটু সময় নিব, পোস্ট করার পর দেখবো ইন্ডেক্স হয় কিনা, ইন্ডেক্স যখন শুরু হয়ে গেল অলরেডি আমার সাইটে পেজটাকে দেখা যাচ্ছে, গুগল কনফার্ম করেছে, গুগল সার্চ কনসোল থেকে আমরা ফাইনাল হয়ে যাব যে অলরেডি আমার এই পোস্টটা ইন্ডেক্সিং হয়েছে এবং সিগন্যাল গ্রিন যে আমার সাইটটা লাইভ আছে আমার এই পোস্টটা, দেন আবার আমি এইগুলোতে চলে যাব, এখন প্রমোশনে চলে যাব। প্রমোশনে দুইটা জিনিস বলছে, রিলেভেন্সি, অথরিটি। রিলেভেন্সির মোটা সোজা কথা, রিলেভেন্সি পার্টটা কভার করে পিএ মানে পেজ অথরিটি, আর অথরিটি কভার করে ডোমেন অথরিটি। এই ডোমেন অথরিটি, পেজ অথরিটি কেন গুগল এটাকে দিয়েছে, যে একটা মানুষ যদি এই সম্পর্কে জানে যে একটা পেজের বিশ্বস্ততা কতটুকু, একটা প্রথম পেজে কেন আসে, আমরা তো অ্যাজ এসইও মানুষ, এসইও সার্চার হিসাবে, অপটিমাইজার হিসেবে আমরা ডিএপিএ, আমরা মজবার, আমরা বিভিন্ন ইউজ করি, একটা সার্চার সে তো আর এগুলো ইউজ করে না, সে কি ইউজ করবে, সে কখন এগুলো জানবেও না, ডিএ কি, পিএ কি, কেন 80 90 কার পিএ 65, একটা সার্চার অ্যাজ এ কিনা যে মানে কাস্টমার কিনে তখন এগুলো সে দেখে না, তার কম্পিউটারে কখন এগুলো মজবার থাকে না, তখন সে সন্তুষ্ট, তো সে পিও বোঝে না, ডিও বোঝে না। আমি বুঝি যে আমার যেহেতু আমি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট আমাকে অপটিমাইজ করতে হচ্ছে, গুগলকে এখন কাস্টমার কথা বাদ দিয়ে দেবো আমি, আমার এখন প্রমোশনে চিন্তা করতে গুগলকে সন্দেহ করতে হবে, গুগলকে যত সম্মানী, যত মানে গুগলের যা যা চাওয়া পাওয়া অপটিমাইজ করার যে যা রিকোয়ারমেন্ট, এটার মধ্যে মেইন হলো ডিআরপি, এটাই, কারণ এই ডোমেন অথরিটি, পেজ অথরিটিকে মার্কেটিংটা গুগলই আমাকে করে দিচ্ছে, মজ আমাকে যে ডিএপিএ দিচ্ছে, অথবা এই স্টেপে যদি আমি যেটাকে বলা হয় পেজ ইউআরএল, ডোমেন ইউআরএল রেট কত, সেটা আমরা যে যেভাবে দেই না কেন গুগলের এপিআই নিয়ে তারা এই মার্কেটিং গুলো করবে, তাদের অ্যালগরিদম সিস্টেম করে দেয় কি কি জিনিস নিয়ে পিএ হয়, কি কি জিনিস নিয়ে ডিএ হয়, আর ডিএপিএ তো পেজ কন্টেন্ট নিয়েই হয়, তাই আমার এইটা জানাসটা করে পি এর জন্য আমাকে কি কি জিনিস থাকা জরুরি, ইউআরএল স্ট্রাকচারটা এবং এসইও অপটিমাইজ, যা টাইটেল দিবেন ওইটা সিমিলার রাখা ট্রাই করবেন, তাহলে ইউআরএল স্ট্রাকচার সুন্দর হয়ে যাবে। তাই এটা যদি যত ভালো সিমিলার করতে পারবেন, এসইও অপটিমাইজ ইউআরএল করতে পারবেন, পেজ অথরিটি এখানে প্লাস পয়েন্ট। টাইটেল অফ পেজ, যে পেজ অথবা যে পোস্টের টাইটেলটা সেটা যদি কিওয়ার্ড ফোকাস বেস হয়, তাহলে আপনি পি এর মধ্যে, আপনি পি এর যে মার্কিং এ যে এটার মধ্যে আপনি পড়ে গেলে এটা কভার করবেন। কিওয়ার্ড ফোকাস কন্টেন্ট হইতে হবে, যেটা আপনি প্রাইমারি কিওয়ার্ড, সেটার মধ্যে কন্টেন্টের বিভিন্ন জায়গায় বোঝাতে সক্ষম হইতে হবে যে এইটাই আমি বোঝাইতে চাচ্ছি তোমার জন্য, গুগল তাই এটা খুঁজেও পাবে তাড়াতাড়ি, এটা পেজ অথরিটি আপনার র্যাঙ্ক বা পেজ অথরিটির মার্কিং পেতে সহযোগিতা করবে। এরপরে কি হবে, রিলেভেন্ট ইমেজ এবং ভিডিও দেওয়া ট্রাই করবেন, যেটা নিয়ে লেখালেখি করতে চাচ্ছেন বা যেটা বোঝাইতে চাচ্ছেন সেটা নিয়ে রিলেভেন্ট ইমেজ গুলো দিবেন। বলছেন একটা ইমেজ দিচ্ছেন নাম মাত্র, আর একটা যেটা বোঝা যাচ্ছে না কিসের ইমেজ, ব্যাকপ্যাক নিয়ে কথাবার্তা, জুস নিয়ে কথাবার্তা বলতেছে, আপনি অন্য একটা জুস মেকারই দিচ্ছেন কিন্তু কেমন যেন একটা মানে এটাই জুস মেকার না কি বোঝা মুশকিল হইতেছে, এমন কিছু ইমেজ দিবেন না কেউ। তাই দেখা গেল এইরকম জিনিস আপনি দিচ্ছেন জুস মেকার, আপনার রান্নাঘরে ছবি দিচ্ছেন, সুন্দর একটা রান্নাঘরের মধ্যে, সেখানে মনে করেন মানে ফ্রিজও বসানো আছে, জুস মেকারও আছে, আর মানে নাইফ আছে, অনেক কিছু সুন্দর করে একটা দিয়েছেন, মতো জুস মেকার তো অলরেডি আছে এখানে, এরকম না,
স্পেসিফিক রিলেভেন্ট ইমেজটা এটার জন্য প্রযোজ্য সেরকম ইমেজ দিবেন। ভিডিও এরকম রিলেভেন্ট দিবেন। জুস মেকার নিয়ে কথাবার্তা বলতেছেন, ছবি দিচ্ছেন এখানে বেগুন নাম নিয়ে, অর্থাৎ জুস মেকারের সাথে হাবি যাবে অন্য কিছু আছে, জুস মেকার নেই শুধু আপনি কিছু কভার আপ করছেন ভিডিওর মধ্যে, সেই টাইপের রিলেভেন্ট যদি আপনি দেন তাহলে আলটিমেটলি পেজ অথরিটি আপনার এই কন্টেন্টের পেজ অথরিটি বাড়তে থাকবে। পেজ অথরিটি 1 2 3 4 5 আস্তে আস্তে 10 12 15 এরকম বাড়তে থাকবে। নাম্বার দিয়ে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, কন্টেন্ট যদি ঠিক থাকে, পেজ অথরিটি যদি এগুলো ঠিক রাখেন, আলটিমেটলি আপনি গুড, আপনি গুড সাইন এই কন্টেন্টের ক্ষেত্রে। এবার অথরিটি, আপনি তো ইউআরএলটা, ডোমেন অথরিটি মানে আপনার সাইট থেকে র্যাঙ্ক হয়। এইটা কি কি জিনিস নিয়ে ডিএ মার্কিংটা আপনি পাবেন, কোন কোন জিনিস ঠিক থাকলে আপনি ডিএতে আপনি স্কোরিংটা বেশি গ্রো করতে পারবেন। নাম্বার প্রথমে বলছেন নাম্বার অফ লিঙ্কস অ্যাট রুট ডোমেইন, যেটাকে সাইট বলি। ধরেন আমার সাইটের নাম bestkitchen.com, এটা আমার রুট ডোমেইন বা এটা আমার মেইন সাইট, এটাই আমার মূল ফোকাস আর কি। এই সাইটের কতগুলো লিঙ্ক আছে, কোন লিঙ্ক ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। আমি আমার সাইটকে 100টা লিঙ্ক দিয়েছি, এই পোস্ট থেকে ওই পোস্ট, ওই পোস্ট থেকে সেই পোস্ট মিলে 100টা লিঙ্ক আছে এবং যথাযথ কারণে দিয়েছি। আন্দাগন্দা লিঙ্ক, আমি এটার সাথে লিঙ্ক দিয়েছি কিন্তু আর একটা কন্টেন্ট সিমিলার নাই, না সিমিলারিটি ঠিক রেখে মানে সিকোয়েন্স ঠিক রেখে যে এই কিওয়ার্ডের সাথে এইটা যায়, এটার সাথে রেফারেন্স ওইটাকে দেওয়া যায়, এটা প্রযোজ্য, যে কাস্টমারের সুবিধা হবে ব্যাপক জানার জন্য। এই ধরনের লিঙ্ক কতগুলো আছে। এক্সটার্নাল, আমি যেটা আগে দেখাইলাম যে জুস নিয়ে সে কথা বলতে যায়, কোড যেটা দেখলাম সেটা আবার রেসিপি কিভাবে তৈরি করবেন ওই মেকা জুসিটা দিয়ে, তাহলে সেটার জন্য আরেকটা রিলেভেন্ট সাইটকে সে রেফার করেছে। এইরকম এক্সটার্নাল এরকম ইন্টারনাল যতগুলো দিবেন এবং সিকোয়েন্স ঠিক রেখে কোয়ালিটি যেটাকে দরকার মনে করে দিয়েছেন, এইরকম হলো নাম্বার 1 সিগন্যাল ডোমেন অথরিটিকে স্কোরিং এর জন্য। নাম্বার 2 নাম্বার অফ লিঙ্ক অ্যাট পেজ অথবা পোস্ট, একটা পেজের মধ্যে সর্বোচ্চ কতগুলো, মনে চাইলে না একটা কন্টেন্ট দিচ্ছেন 1000, এর মধ্যে আপনার বিভিন্ন আর্টিকেলটা পড়ানোর জন্য টেনে টুনে জোর করে 10টা 15টা 20টা না, ম্যাক্সিমাম আমরা একটা পোস্টের মধ্যে যদি 1000 পোস্ট হয়, দুইটা ম্যাক্সিমাম দিতে হয়, দুইটা না হলে একটা, অথবা যদি ন্যাচারাল হয় 3টা পর্যন্ত আর একটা পোস্টকে দিতে পারে। তবে উত্তম হবে একটাই রেফার করবেন। একটা আর্টিকেল থেকে 1000 ওয়ার্ডের যদি আর্টিকেল, একটা আর একটা পরে আর্টিকেল আরেকটা আপনার টাইটেলের সাথে অ্যাড করে দেবেন, অথবা আপনার পোস্টের সাথে সিমিলার করে দিবেন, লিঙ্ক আপ করে দিবেন। যদি 2000 আর্টিকেল, দুইটা দেওয়ার ট্রাই করবেন, 3000 হবে 3টা, 1000 অন্তত একটার বেশি দিবেন না। যদি খুব বাই ন্যাচারালি মিলে যায়, কোনো কারণে দুইটাও দেওয়া যায় মনে করেন, দিতে পারেন 1000 ওয়ার্ডের মধ্যে। আর 5000 ওয়ার্ডে 5000 না 1000 মধ্যে একটা টার্গেট রাখবেন, এটা খেয়াল করবেন। এটা গুণহারে দিলে পরে আলটিমেটলি এটা কিন্তু ব্যাড ইফেক্ট পড়বে ডি এর ক্ষেত্রে, এটা কখনো করা যাবে না। কোয়ালিটি লিঙ্ক অ্যাট সাইট, এখন আপনার সাইটে কয়টা কোয়ালিটি অন্যরা দিচ্ছে, আপনি ধরেন আপনি একটা জুস মেকার, আপনি জুস মানে কথাবার্তা বলছেন সুন্দরভাবে, আপনাকে দিচ্ছেন একটা এডুকেশনাল সাইট থেকে, একটা দিচ্ছে অ্যাডাল্ট সাইট থেকে, একটা দিচ্ছে কোথাকার আরেকটা সাইট থেকে যেটা আপনার সাথে সিমিলারই নাই, তারাও আপনার সাইটে লিঙ্ক করে, আপনি চাইছেন আর দিয়ে দিচ্ছে, বা আপনি না জানার কারণে ওদের কাছে আন্দাজে গিয়ে তাদের পোস্টের মধ্যে আপনার সাইট নিয়ে কথা বলছেন, আলটিমেটলি ওটা ব্যাকলিঙ্ক হয়ে গিয়েছে। যেন তেন লিঙ্ক যেন আমার সাইটে না থাকে, সিমিলার আমার লিঙ্ক খুঁজে পাবো, না হলে দিব না, লিঙ্ক আমার দরকার নাই। সিমিলার যদি আমাকে কেউ দেয় তার সাথে আমার মিলে যায় তাহলে আমি ওই লিঙ্কটা নিব, আদারওয়াইজ আমি নিব না। আর যদি আমি আন্দাগন্দা এরকম যেটা সেটা পাই তাহলে আলটিমেটলি কোয়ালিটি হবে না, ব্যাড কোয়ালিটি লিঙ্ক হবে। তা আমরা এগুলো কিভাবে বেঁচে থাকবো, কিভাবে দূরে থাকবো, এটা আমরা এসএর কাছে জানবো। তো এটাও হচ্ছে ডি এর একটা সিগন্যালের ক্ষেত্রে কাজে লাগে, স্কোরিং এর ক্ষেত্রে কাজে লাগে। কোয়ালিটি লিঙ্ক যত বেশি থাকবে, যত নিতে পারবো তত দিয়ে বাড়বে। কোয়ালিটি লিঙ্ক অ্যাট পেজ, এবার ঠিক সাইটের মধ্যে যত কোয়ালিটি, পোস্টের মধ্যে কোয়ালিটি থাকা চাই। এখন সাইট তো অনেক সাইটের মধ্যে রুট ডোমেনকে সেটা লিঙ্ক দিয়েছে, তুমি যদি বিস্তারিত এই সম্পর্কে জানতে চাও এই সাইটে ভিজিট করো, তার মানে পুরো আমার bestkitchen.com-কেই তারা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে দিয়েছে সাইটের ক্ষেত্রে। কোন পোস্টের মধ্যে একটা জিনিস এত সুন্দর করে লিখেছি, পোস্টটাকেই হাইলাইট করছে, আর অন্য সিমিলার তাদেরও ডিএপি ভালো আছে, তারা আমাকে কথা রেফার করে দিচ্ছে। তাহলে বলতে হবে কোয়ালিটি লিঙ্ক আমার পেজে কয়টা আছে, জানো তো না। আমি বলছি যে আরেকটা সাইট সেও পোস্ট থেকে তার পোস্টটা ভিন্ন মাত্রা, এরকম কোনো লিঙ্ক আমি নিব না, সেখানে কোয়ালিটি লিঙ্কটা বড় ম্যাটার করে ডি এর ক্ষেত্রে। এবং সোশ্যাল সিগন্যাল বলতে কি আছে, আমি আমার সেম bestkitchen.com নিয়ে আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, বেস্ট কিচেন নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল করছি, বেস্ট কিচেন নিয়ে আমি একটা টুইটার অ্যাকাউন্ট আছে, বেস্ট কিচেন নিয়ে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছি, বেস্ট কিচেন আমি তামলার অ্যাকাউন্ট করছি, বেস্ট কিচেন আমার রেডিট অ্যাকাউন্ট আছে। সোশ্যাল যেগুলোতে কথাবার্তা হয়, আমি কি করব, এই বেস্ট কিচেনকে প্রমোট কিন্তু করা লাগতেছে না,
বেশ কিছু নামে খুবই একটা ইউজার নাম একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রিন্টারেস্টে, অথবা বেশ কিছু শব্দটা দিয়ে আমার সাইটটাকে অনেক পোস্ট করতেছি, পিন করতেছি, ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে, টুইটারে কথা হচ্ছে, অটোমেটিক্যালি রিয়েলিটি আমি সত্যি সোশ্যাল সিগন্যাল স্ট্রেংথ হচ্ছে, যেটা ডিএ কে স্কোরিং এর ক্ষেত্রে হেল্প করে। তাহলে আলটিমেটলি কি হবে দেখেন, কন্টেন্ট লেখার পরও শেষ না, কন্টেন্ট লেখার পরে ওই কন্টেন্টের দ্বারা যাতে আমার সাইটে ডোমেন অথরিটি এবং পি অথরিটি বাড়তে থাকে, বাড়লে কি হবে, গুগলের চোখে ভালো হবে। আর ওই জুস মেকার যে ব্যক্তি সার্চ দিয়েছে সে তো আর ডিএপি দেখে সার্চ দেয়নি, গুগলে যেখানে ডিএপি বেশি আছে বা যাদের বেশি পায় তাদেরকে অটোমেটিক্যালি তখন যদি 200 ওয়ার্ডের আর্টিকেল লেখেন আর যদি কিওয়ার্ডটা শুধু টাইটেলের মধ্যে ওইটা ফোকাস করেন, ওই 200 ওয়ার্ড নিয়েও কিন্তু আপনি টপ চলে আসবেন। যেমন বিভিন্ন ক্ষেত্রে দেখবেন ওয়্যার কাটার চলে আসে, আরো বেজে আপনার বেশ কিছু কিছু জায়ান্ট সাইট আছে যে গুড হাউস কিপিং চলে আসে, এই নিচের সাথে যেগুলো আছে এক একটা নিচের কিছু জায়ান্ট সাইট আছে, তারা ছোট বড় যাই দেন না কেন তারা প্রথম 2-3টা র্যাঙ্ক করে বসে থাকে। কারণটা কি, তাদের কন্টেন্ট আর কোয়ালিটি মানে 3000 4000 না, একসময় তারা করে ডিএপি স্কোরিং এতটা 90 80 পেজ অথরিটি 72 ডোমেন অথরিটি 85 করে বসে আছে। গুগলকে যেহেতু ট্রাস্ট হয়ে গেছে, তারা গুগল আস্থা অর্জন করতে পেরেছে কন্টেন্টের দ্বারা, পুরো সাইটের দ্বারা, তারা অটোমেটিক্যালি প্রথম দিকে চলে আসে। আমরা নতুন, আমাদের ডিএ 0 পিএও 0, আমরা কি করব, প্রথমে সবাই 0 ছিল, আমরা এজ এ 0, কিন্তু আমরা যদি এই যে ট্রার্মগুলো মেনে চলি, আমরা এই ট্রার্মগুলো বোঝার ট্রাই করি, এগুলো ফোকাস করি, আমরা এই যে কিওয়ার্ডগুলো বুঝি, এই তিনটা যদি আমরা করতে পারি, কন্টেন্টের ভিতরে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের ডিও বাড়বে, পিও আস্তে আস্তে বাড়তে থাকবে। আর 0 হলে কি আমাদের প্রথমে আনবে না, অনেক দেখবেন 0 ব্যাকলিং লিংকে 0 নাই, এরকম অনেক সাইট র্যাঙ্ক করে বসে আছে। কেন? তাদের কন্টেন্ট অপটিমাইজ হওয়ার দ্বারা, আর কোনো কারণ নাই। ব্যাকলিং ছাড়া যে হবে না এমন কিন্তু না, কিন্তু ব্যাকলিং আপনার প্লাস পয়েন্ট হবে কখন, ডিএপি এর অথরিটি, ডিএ স্কোরিং পি এর অথরিটি কখন প্লাস পয়েন্ট হবে, একটা সময় দেখবেন যে আপনার কিচ্ছু করতে না, 3 মাস খবরই নেই সাইটের সাথে, আপনার অটোমেটিক্যালি বিভিন্ন রিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে, মানুষ সার্চ করতে, সাইট থেকে সেল আসতেছে, ভিজিটর আসছে, অ্যাডসেন্স থেকে টাকা আসতেছে, এই ডিএপি বাড়ার কারণে হয়েছে। আস্তে আস্তে এটা বাড়বে, একটা পোস্টের দ্বারা বাড়বে না, একটা পোস্ট এইভাবে যদি 10টা পোস্ট এভাবে একজন একটা পোস্ট এভাবে অপটিমাইজ করে দিয়েছেন, হ্যাঁ আপনি ডিএ 2 পিএ 2 হয়ে গেছে মার্কেট ওই পোস্টের দ্বারা, আরেকটা দিয়েছেন, আরেকটা দিয়েছেন, আরেকটা দিয়েছেন, 10টা 15টা 20টা যখন এরকম আস্তে আস্তে পোস্ট বাড়তে থাকে, একজন আবার 10টা পোস্ট দিচ্ছে 1000 করে 10,000, একজন পোস্ট দিচ্ছে 2টা 5000 5000 10,000, এখন 2টা পোস্টে 10,000, 10টা পোস্টে 10,000, এখানে বিষয় আছে 10টা পোস্ট পুরা অপটিমাইজ করা, তাই 10টা পোস্ট, এক একটা পোস্ট থেকে তো 2 মার্ক করে আপনাকে গুগল দিচ্ছে, তাহলে আপনার সাইটে যেহেতু 10টা পোস্ট আছে, আপনি 20 ডিএ পেয়েছেন, 20 পিএ পেয়েছেন। একটা পোস্ট হচ্ছে 2টা পিএ 5000 করে, 2টা পোস্ট 10,000, এখন 5000 মধ্যে অনেক কিছু কাভার আপ করেছে গুগল, ওই 5000 কিওয়ার্ডের মধ্যে, 5000 ওয়ার্ডের মধ্যে মিনিমাম 15টা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে। আপনি 1000 করে কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করবেন, মাত্র একটা 2টা হতে পারে, তো 10টা মিলে দিতে হয় 20টা, ও একটা 5000 মধ্যে 20টা র্যাঙ্ক করে বসে আছে। আর যত যদি 2টা এরকম হয় তো 20টা, কারণ 5000 ওয়ার্ডটা এভাবে অপটিমাইজ করে দেখা, এই সিকোয়েন্স অনুসারে দেখা, তাহলে অবশ্যই সেই ব্যক্তি আপনার চেয়ে কিন্তু ডোমেন অথরিটি, পি অথরিটি, কারণ গুগলের 200-র উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা হলো রেঞ্জ কত বড়, সিমিলার সিকোয়েন্সে কত বড় কাভার, কত কন্টেন্ট দিছে আমার ইউজারকে, সেটাও কিন্তু একটা ম্যাটার। আমরা যেহেতু নিজ সাইট নিয়ে কাজ করি, আলটিমেটলি দিন শেষে আমাদের একটা ইনকাম করা দরকার, আমরা সব মিলিয়ে লিখবো। আমরা আজকে যেটা ডিটেলস ওভারঅল একটা সামারি, যে এই জিনিস এখন 1000 ওয়ার্ড দেখি আর 5000 ওয়ার্ড দেখি, প্রত্যেকটার মধ্যে এইভাবে কভার করা দরকার। আর ডিএপি যত পোস্ট হবে বড় হয়ে তো আরো ভালো, 10টা পোস্ট যদি 2000 ওয়ার্ডের হয় তাহলে আপনি অবশ্যই ডিএ মার্ক আপনি অনেক পাবেন, আর 10টা পোস্ট যদি 1000 ওয়ার্ডের হয় তাহলে আপনারটা একটু পাবেন, আপনি অবশ্য কম পাবেন, কারণ আপনার ওয়ার্ড সংখ্যা কম ছিল এখানে। বিভিন্ন দিক থেকেই তো আপনি 1000 ওয়ার্ডে কয়টা লিঙ্ক করে একটা পাচ্ছেন না, 5টার মধ্যে সে 5টা পাচ্ছে, 5টা জায়গা দিতে পারতেছে, এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে সে বাইরে থেকে বেশি পাচ্ছে, এইগুলো বিভিন্ন সূত্র মিলিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই হলো মূল কথা আমাদের কন্টেন্টের ক্লাসে। আশা করি আমাদের কন্টেন্টের আজকে পর্যন্ত যেগুলো শিখলাম, আগামী ক্লাসে এই স্ট্র্যাটেজির উপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কন্টেন্টের ভিতরে চলে যাব, কন্টেন্ট কিভাবে তৈরি করব, কন্টেন্ট কত টাইপের, কোন কোন আমাদের সাইটে আছে, সেখানে আমরা জানবো যে মেইনগুলো কি, টপ 10 নিরিখে কেমন হবে, সিঙ্গেল নিরিখে কেমন হবে, রাউন্ড আপ নিয়ে কেমন হবে, পোস্ট ইনফরমেটিভ নিরিখে কেমন হবে, কোথায় কোনটা আমি ইউজ করতে হবে, প্র্যাকটিক্যাল কোন কোন সাইট আছে, টপ লেভেলের সাইট আছে, সেগুলো আমরা সামনে নিয়ে আসবো। দেন আমরা কিভাবে ম্যাপিং করবো, মানে আমরাও কিভাবে ওইটাকে লেখার আগে প্র্যাকটিক্যাল কোন কোন জিনিস নিব, কোথায় থেকে কিভাবে নিব, আগামীকাল লাইভ ক্লাসে এটা আমরা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখবো। আজকে আমাদের কন্টেন্ট স্ট্রাকচার পার্ট 1 এই আলোচ্য বিষয়, আমাদের ক্লাস মেইন ক্লাস আজকে শেষ। এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব হবে, আমরা প্রশ্নোত্তর পর্ব এখন নিব। আমরা এখন এটা কি ভিডিও করা দরকার আছে প্রশ্নোত্তর পর্ব? এখন আমাদের সাথে সরাসরি আমার সাথে কথা বলেন। এখন আপনাদের এতক্ষণ নীরব থাকার জন্য ধন্যবাদ।
এখন যার যেটা প্রশ্ন আছে পর্যায়ক্রমে করেন। আজকের ক্লাসের প্রথম কাজ হলো আজকের ক্লাসের উপর কার কার জিজ্ঞাসা সেটা করবেন, দেন আমরা ফিরে যাব নিশার কিওয়ার্ড রিসার্চে। আমি একটু সময় দেব 10-15 মিনিট, সেটা ভিডিওর মধ্যে থাকবে না, রেকর্ড থাকবে না, সেটা এমনিতে আর কি আমরা রেকর্ড এখন বন্ধ করে দিতে চাচ্ছি, কারণ 1.5 ঘন্টা অনেক বড় একটা ভিডিও আপলোড দিলে আপনারাই বিরক্ত ফিল করবেন। যখন যে আজকে ক্লাসে অ্যাটেন্ড করেন নাই, কালকে যখন ক্লাসে ঢুকে দেখবেন এটা একটা ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট, তাতে ঘাবড়ায় যাবেন। আর যদি সব কিছু রেকর্ড থাকে 2 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, আপনার ভয় পার দেখবেন না এটা। তা আমরা এটা না করি, এটা করবো না। আগের প্রথম ব্যাচে এটা একটা হেজিটেশনে করছি, ভিডিও ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস, কিন্তু ওটা সব রেকর্ড করার কারণে 2-2.5 ঘন্টা হয়ে গেছে, পরে দেখেনি অনেকে ভাই। তা আমরা এটা এখন স্টপ করে দিচ্ছি। স্যার কন্টেন্ট ক্রিয়েশনের 3 নাম্বার পেজ একটু যান।